গুলশান 2 চৌধুরী ভিলা। রাত 12:15। রিনা বেগম চামচ দিয়ে স্যুপ নাড়তে নাড়তে মুখ কুঁচকে বাটিটা ঠাস করে টেবিলের উপর রাখলেন। রাহেলার মা, এই রাহেলার মা, এদিকে আয়। জি আম্মা। লবণ কি কিছু কম বেশি হয়েছে? লবণ না, তুই স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার ঢেলে দিয়েছিস নাকি? আঠা গুলে দিয়েছিস? এটা তো গলার নিচে নামছেই না। তোকে না হাজারবার বলেছি ডিনারের স্যুপটা পাতলা রাখবি। আম্মা, আপনি তো পরশু কইলেন স্যুপে বেশি পানি হয়েছে, তাই আজকে ভাবলাম একটু। মুখে মুখে তর্ক করিস, আমি যা বলবো সেটাই ঠিক। নিজের বুদ্ধি ফলাতে আসবি না। আর শোন, ড্রাইভার বলেছিল তুই নাকি আবার গ্রামের বাড়ি যাওয়ার জন্য পেঁচাল পারছিস। আম্মা, দেশের বাড়িতেই খবর আইছে ছোট মায়াটার জ্বর, হেপারা যায় সময় তো। থাম, এইবার যাওয়ার সময় তো তুই বস্তা চাল আর আমার পুরনো শাড়িগুলো নিয়ে গেলি। এবার কি পুরো সংসারটাই মাথায় করে নিয়ে যাবি? তোদের এই একটাই সমস্যা, কাজ তো করবিই না, খালি বাহানা। যা, আমার সামনে থেকে যা, নতুন করে বাটি দে। রিনা, খাওয়ার সময় কাজের লোকের সাথে ওসব কথা বাদ দাও তো, মাথা ধরে যায়। রাহেলার মা, তুই যা, পানি দিয়ে যা। তুমি তো কিছুই বলবে না। তোমার এই লাই দিয়ে দিয়েই তো চাকরগুলো মাথায় উঠেছে। ওদিকে লেডিস ক্লাবের নির্বাচনে মিসেস রহমান কি চালটাই না চাললো। আমার শাড়িটা দেখে বলল, ভাবি এটা কি নিউ মার্কেট থেকে কেনা? চিন্তা করো সাহসটা। মিসেস রহমান কি বললো তাতে আমাদের স্ট্যাটাস কমে যাবে না। তুমি খাওয়া শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কাল সকালে ড্রাইভারকে বলো গাড়িটা সার্ভিসে দিতে। ব্রেকের আওয়াজটা কানই লাগে। ব্রেকের আওয়াজ কানে লাগে বাবা, কিন্তু গেটের বাইরে নিজের ছেলের দাঁড়িয়ে থাকার শব্দটা কি কানে লাগে না? চৌধুরী সাহেব চামচটা মুখের কাছে নিতে গিয়ে থেমে গেলেন। শুভ ডাইনিং স্পেসের আর্চওয়ের নিচে দাঁড়িয়ে, তার শরীর থেকে বৃষ্টির পানি চুইয়ে মেঝের দামি কার্পেটে পড়ছে। ও মা, তুমি কখন ঢুকলে? আমি তো ভাবলাম দারোয়ান ভুল করে কুকুর টুকুর ঢুকিয়ে দিয়েছে। দেখো বাবু, কার্পেটটা গত মাসে তুরস্ক থেকে আনিয়েছি। তোমার এই নোংরা জুতোর কাদা লাগিও না। কি ব্যাপার, আবার টাকা লাগবে নাকি? গত মাসে না 5,000 টাকা দিলাম? ওটা কি জুয়া খেলে উড়িয়ে দিয়েছো নাকি নেশা করে? তুরস্কের কার্পেটটার দাম নিশ্চয়ই অনেক। মায়ের ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে কেনা, নাকি ওটা দিয়ে তোমার ওই গলার হীরের সেটটা কিনেছ? মা তো বলতো হিরে নাকি তার খুব পছন্দ ছিল, কিন্তু তার গলার হিরেটা তো মৃত্যুর পর আর খুঁজে পাওয়া গেল না। শুভ, তুই আবার শুরু করেছিস? তোর মা মরেছে 10 বছর হলো, এখনো তুই ওই এক প্যান্ট বানানি গাবি? টাকা লাগলে বল, না লাগলে বিদায় হ। আমার মেজাজ খারাপ করিস না। কাল সকালে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং তো আমারও আছে বাবা, তবে তোমার মিটিং ক্লায়েন্টের সাথে, আর আমার মিটিং বিবেকের সাথে। আমি টাকা চাইতে আসিনি, উল্টো তোমাদের কিছু দিতে এসেছি। ভাবলাম পুরনো স্মৃতি দেখলে হয়তো ভালো লাগবে। শুভ তার জ্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো একটা পোড়া ডায়েরি বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল। ডায়েরিটা গিয়ে চৌধুরী সাহেবের পানির গ্লাসে ধাক্কা খেলো। এসব কি নাটক হচ্ছে? এই ময়লা খাতাটা খাবার টেবিলে ফেলার মানে কি? চৌধুরী, তুমি দেখছো তোমার ছেলে কি করছে? ও তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। এটা কি শুভ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? খুলে দেখো বাবা, হাতের লেখাটা চিনতে পারো কিনা। মা মারা যাওয়ার আগের রাতেও এই ডায়েরিটা লিখেছিলে। কি অদ্ভুত না? পুলিশ বলেছিল মা ডিপ্রেশনে সুইসাইড করেছে, কিন্তু ডায়েরির লেখায় তো ডিপ্রেশন নেই। আছে ভয়ের কথা, বিশ্বের কথা, স্লো পয়জনিং এর কথা। তুই কর্তুকে কি সব আবর্জনা কুড়িয়ে এনেছিস? তোর মা অসুস্থ ছিল, মানসিক রোগী ছিল। মানসিক রোগী হতে পারে, কিন্তু ডায়েরির 7 নম্বর পাতাটা কি ছিল বাবা? ডায়েরির বাইন্ডিংটা দেখো, 7 নম্বর পাতাটা খুব যত্ন করে ব্লেড দিয়ে কাটা হয়েছে। মা যদি পাগলই হতো তাহলে মৃত্যুর আগে এত নিখুঁতভাবে নিজের লেখার পাতা ছিঁড়ে ফেলবে কেন?
নাকি ওই পাতায় এমন কারোর নাম ছিল যারা আজ এই টেবিলে বসে স্যুপ খাচ্ছে? তুই তুই আমাদের দিকে আঙ্গুল তুলছিস? আমরা খুনি চৌধুরী? তুমি চুপ করে আছো কেন? ও আমাদের খুনি বলছে। পুলিশ ডাকো, ওকে জেলে ঢোকাও। পুলিশ ডাকার দরকার নেই রিনা আন্টি, পুলিশ তোমরাই কিনে রেখেছ। কিন্তু কি জানো, সত্য জিনিসটা বড়ই অদ্ভুত। মাটির নিচে পুঁতে রাখলেও সেটা গাছ হয়ে বেরিয়ে আসে। এই ডায়েরিটা আমি বাড়ির স্টোর রুমের পুরনো ট্রাঙ্কের নিচে পেয়েছি। অর্ধেক পুড়ে গেছে, কিন্তু যতটুকু আছে সেটুকু তোমাদের ফাঁসির দড়ির মাপ নেওয়ার জন্য যথেষ্ট হবে। শুধু একটু সময় অপেক্ষা করো। শুভ, তুই লিমিট ক্রস করছিস। আমি তোকে ত্যায্য করেছি তার মানে এই না যে তুই হুটহাট করে আমার বাড়িতে এসে আমাকেই থ্রেট দিবি। বের হ এখান থেকে, নইলে আমি সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি ডাকার আগে একবার ভেবে দেখো বাবা, এটা অরিজিনাল ডায়েরি নয়, এটা ফটোকপি। আসলটা এমন একটা জায়গায় আছে যেখানে তোমাদের হাত তো দূরের কথা, তোমাদের টাকার গন্ধও পৌঁছবে না। 7 নম্বর পাতাটা আমার কাছে নেই ঠিকই, কিন্তু যে 6টি পাতা আছে তা যদি কাল সকালের পত্রিকার হেডলাইন হয়, বিখ্যাত শিল্পপতি চৌধুরী ও তার স্ত্রী গোপন ষড়যন্ত্র, কেমন হবে ব্যাপারটা? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তোর মা আমাকে হিংসে করতো, তাই এসব লিখে গেছে। ও আমাকে সহ্যই করতে পারতো না। মা তোমাকে হিংসা করতো না রেনা আন্টি, মা তোমাকে করুণা করতো। কারণ মা জানতো তুমি বাবার টাকাকেই ভালোবাসতে, বাবাকে না। যাই হোক, আমার খিদে পেয়েছে, কিন্তু তোমাদের এই পাপের অন্ন মুখে তুললে আমার হজম হবে না। শুধু একটা কথা বলে যাই, তোমরা আমাকে তো অনেক আগেই ত্যায্য করেছো। আমি খুব ভালোই আছি। আমার এনজিওর কাজ শুরু হচ্ছে কাল থেকে। টাকার দরকার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তোমাদের ধ্বংসটাই হবে আমার মূলধন। চৌধুরী সাহেব হাতের গ্লাসটা শক্ত করে ধরলেন, তার আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেল। শুভ ধীর পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেল, পেছনে রেখে গেল এক বিষাক্ত নিস্তব্ধতা। শুভ বেরিয়ে সোজা তার বন্ধু পল্টুর দোকানে চলে আসে। মামা বিড়িটা দে, শরীরটা গরম হইব। তুই তো কাঁপতাছস, কি হইল তোর বাপ দিছে কিছু নাকি খালি হাতে আইলি? খালি হাতে আসেনি রে বল্টু, এক বুক ঘৃণা নিয়ে এসেছি। জানিস, ছোটবেলায় মা যখন আমাকে ভাত মেখে দিত তখন বলতো, বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ হোস। আজ বাবার টেবিলে খাবার দেখে মনে হলো এগুলো খাবার না, মানুষের রক্ত। ওরা মানুষ না রে, ওরা কসাই। কষাই তো আমরাও হমু মামা, যদি টাকা না কামাই। মহাজন আমাকেও আইছিল গ্যারেজে, কইছে কালকের মধ্যে ভাড়া না দিলে আমার যন্ত্রপাতি সব বেচা দিব। তখন তো রিক্সা চালানো ছাড়া উপায় থাকবো না। তোর ওই এনজিওর স্বপ্ন বাদ দে, চল কোনো গ্যারেজে মিস্ত্রিগিরি করি। স্বপ্ন বাদ দেবো কেন? স্বপ্ন তো এখন শুরু হবে। আমার বাবার টাকা নেই তো কি হয়েছে? এই শহরের রাস্তায় হাজার হাজার টাকা পড়ে আছে, শুধু কুড়িয়ে নিতে জানতে হয়। রাস্তায় টাকা কই? আমি তো খালি কলার খোসা আর পলিথিন দেখি রাস্তায়, টাকা তো কোনো দিনই দেখি নাই। কাল সকালে দেখবি লাশ পল্টু, লাশ। জীবিত মানুষের কোনো দাম নেই এই শহরে, কিন্তু মরা মানুষের অনেক দাম আছে। একটা মরা মানুষ মানে একটা গল্প, একটা সিম্প্যাথি, আর সেই সিম্প্যাথি মানেই ডোনেশন। কাল থেকে আমরা লাশ বিক্রি করব না, লাশের গল্প বিক্রি করব। তোর কথা আমি কিছুই বুঝি না। তুই যখন কইছস আসি তোর লগে, যাই দেখে গেলে ও এক লগে যামু। দোজক তো এই শহরটাই, আমরা শুধু এখান থেকে স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাবো। চল, মর্গ পর্যন্ত যেতে হবে। দর্শক,
কিছু বুঝতে পারছেন না তো? দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। এই আমাদের আজকের গল্পের নায়ক শুভ, যার মা মারা গেছেন কিছুদিন আগেই। তার বাবা তাকে ত্যায্য পুত্র করেছেন তার ঘাড় তেরামির জন্য। সে একটি সমাজসেবক এনজিও খুলতে চায়, তার বাবা এটাতে রাজি নয়। এই নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর বাকি সব কিছু গল্পের মধ্যে ধীরে ধীরে উন্মোচন হবে। আর ঢাকার অন্য প্রান্তে আমাদের গল্পের নায়িকা মেহরিন মির্জা, যে বাংলাদেশের মাফিয়া ডনের একমাত্র মেয়ে। সে বনানী ডার্ক রুম নাইট ক্লাবে গেছে রাত 1টা। তার বিদেশি ডিলার জন বলে, Miss Meherin, you look stunning tonight. But business is business. আপনার ভাড়া প্রমিস করেছিলে আর রেটটা 50 হবে। এখন আপনি বলছেন 70, এটা তো চিটিং। চিটিং শব্দটা খুব সস্তা মিস্টার জন। আমরা চিটিং করি না, আমরা রুলস বানাই। আর আপনি এখন বাংলাদেশে আছেন, এখানে আমার বাবার নামটাই কারেন্সি। আপনি যদি 70-তে না নেন তাহলে ওই দরজা দিয়ে বেরিয়ে যান। তবে মনে রাখবেন, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। ঢাকার ট্রাফিক খুবই খারাপ, জানেন তো। মাঝে মাঝে মানুষ জ্যামে আটকে গায়েব হয়ে যায়। ওকে ওকে, রিল্যাক্স। আমি তো জাস্ট নেগোশিয়েট করছিলাম। আপনি এত রেগে যাচ্ছেন কেন? ড্রিঙ্কস? আমার মুড আপনার ড্রিঙ্কসের উপর নির্ভর করে না। কালু, কাগজগুলো রেডি করো। মিস্টার জন এখানেই সাইন করবেন। আর হ্যাঁ জন, আমার দিকে ওভাবে তাকাবেন না। আমার চোখ পছন্দ না হলে আমি সেটা তুলে নিতেও দ্বিধা করি না। You are dangerous. I like it. আচ্ছা, ডিল ফাইনাল। তবে একটা শর্ত, সাইন করার পর আপনি আমার সাথে একটা ডান্স করবেন। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমার সাথে ডান্স করার জন্য যোগ্যতা লাগে, শুধু ডলার না। কালু, জনকে বুঝিয়ে দাও আমার হাত ধরার যোগ্যতা কার আছে আর কার নেই। মেহরিনের বডিগার্ড কালু পকেট থেকে লাইটার বের করে জনের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বিশাল একটা শব্দে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। জনের হাতের গ্লাসটা ছিটকে পড়ল, তার কপালে লাল একটা ফুটো দেখা গেল। জন ধপ করে সোফায় পড়ে গেল। হোয়াট দ্য হেল, কি হলো এটা? ম্যাডাম শুয়ে পড়ুন, স্নাইপার অ্যাটাক। ক্লাবের ভেতর মিউজিক বন্ধ হয়ে গেল, শুরু হলো চিৎকার। মেহরিন হতভম্ব হয়ে সোফার নিচে আশ্রয় নিল। তার চোখের সামনে জনের নিথর দেহ পড়ে আছে, রক্ত গড়িয়ে মেহরিনের হাই হিলে লাগছে। কে মারলো? আর আমার সিকিউরিটি কোথায়? কালু, বাইরে কে আছে দেখো। ম্যাডাম কেউ বাইরে নেই, মনে হচ্ছে অ্যাটাকটা প্রফেশনাল। আপনি এখান থেকে নড়বেন না, আমি পেছনের গেট ক্লিয়ার করছি। কালু, তোমার কানে ওটা কি? ইয়ারপিস? তুমি কার সাথে কথা বলছো? ম্যাডাম এখন ওসবের সময় না, আপনি চুপ করো। আমি শুনেছি তুমি কি বললে। টার্গেট মিস হয়েছে, তার মানে গুলিটা আমার গায়ে লাগার কথা ছিল। জন মরেছে ভুল করে। কে করলো এটা? বাবা নাকি টাইগার? ম্যাডাম বেশি বুঝলে সমস্যা, চুপচাপ বসে থাকেন। আজ রাতটা আপনার শেষ রাত হতে পারে। মেহরিন বুঝতে পারল তার সবচেয়ে বিশ্বস্ত লোকটাই আজ তার যমদূত। সে ধীরে ধীরে পায়ের জুতো জোড়া খুলে ফেলল। খালি পায়ে ভাঙা কাঁচের ওপর দিয়ে সে দৌড় দিল কিচেনের দিকে। ধর ওকে, মেয়েটা যেন বের হতে না পারে। অন্যদিকে ঢাকা মেডিকেল মর্গ, রাত 2:45। শুভ আর বাচ্চু ডোম কথা বলছে। ভাইজান, আপনি তো অদ্ভুত মানুষ। মাইনসে রাইত বেড়াইতে মদ খাইতে যায়, আর আপনি আইসেন মারা মানুষের গন্ধ শুকতে। এই লাশটা দেখছেন? বেশির বয়স রেল লাইনের পাশে পইড়া আসিল, মাথাটা থেতলায়া গেছে, চিনা যায় না। পুলিশ কইছে পোড়াইয়া ফেলাইতে বা মাটি দিতে। মাথা থ্যাতলানো, ভালো, খুব ভালো। চিনতে না পারাটাই তো আসল। বাচ্চু ভাই, এই লাশের একটা পরিবার দরকার, একটা নাম দরকার। আমি ওকে একটা নাম দেব। আজ থেকে এর নাম হাশেম মিয়া। গ্রাম থেকে আসা অসহায় বাবা, যে মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে এসে অ্যাক্সিডেন্টে মারা গেছে।
কি কোন ভাই, এরে তো আমি চিনিও না। এর নাম হাসেম মিয়া হইব কেমনি? আর মেয়ের বিয়া আইলো কই থেকে? গল্প বাচ্চু ভাই, গল্প। মানুষ সত্য ঘটনা শুনে পকেটে হাত দেয় না, মানুষ গল্প শুনে কাঁদে। কাল সকালে আমি এর লাশের ছবি দিয়ে ফেসবুকে একটা পোস্ট দেব, লিখব অসহায় হাসেম মিয়ার লাশ মর্গে পড়ে আছে, টাকার অভাবে দাফন হচ্ছে না। দেখবে মানুষ কিভাবে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে এর দাফনও হবে, আর আমাদের এনজিওর প্রথম অ্যাম্বুলেন্সের চাকাও ঘুরবে। ভাই আপনি তো মারা মানুষেরও বাঁচাতেছেন, আল্লাহ তো গুণা দিব। এটি কি ঠিক হইতেছে? বাচ্চু ভাই, এই লোকটা বেঁচে থাকতে কেউ তাকে এক গ্লাস পানিও দেয়নি। এখন মরে গিয়ে যদি ও কিছু এতিম বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করে যেতে পারে, তবে আল্লাহ গোনা দেবে না, সোয়াব দেবে। পাপ পুণ্যের হিসেব ওপরওয়ালার জন্য রাখো। এখন বলো, বডিটা বের করতে কত লাগবে? 1000-2 টাকা দেন, আর পুলিশে ধরলে কিন্তু আমি নাই, রিস্ক আপনার। পুলিশ আমার কিছু করবে না, কারণ আমি তো সমাজসেবা করছি। লাশটা ভ্যানে তোলো, আর শোনো, একটু ভালো করে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দিও। হাসেম মিয়া এখন ভিআইপি লাশ। শুভ একটা সিগারেট ধরিয়ে লাশের দিকে তাকিয়ে রইল। ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে সে যেন নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, এক নিষ্ঠুর কিন্তু প্রয়োজনীয় ভবিষ্যৎ। পাশে থাকা পল্টু এসব দেখে অবাক হয়ে যায়। আর এদিকে কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে নির্জন রাস্তা। মেহরিন কোনো রকম ক্লাব থেকে পালিয়ে গাড়ি নিয়ে এই পর্যন্ত এলো। এখানে এসে গাড়িটাও নষ্ট হয়ে গেল। রাত 3:15। ধূর চাই, নেটওয়ার্ক নেই কেন? আজকেই সব কিছু আমার বিরুদ্ধে যেতে হবে। এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? কালো নিশ্চয় ওই দিকে দিয়ে খুঁজছে আমাকে। উফ, পাটা কেটে গেছে কাঁচের টুকরোয়। একবার জানে বেঁচে ফিরি, তারপর বোঝাবো শালা কালোকে আমার সাথে বেইমানি করার ফল কি। মেহরিন তার নষ্ট হয়ে যাওয়া BMW গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার চুল ভেজা, মেকআপ নষ্ট হয়ে চোখের নিচে কালির মতো লেপ্টে গেছে। এমন সময় ভটভট শব্দ করে শুভর ভ্যানটা এসে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, গাড়ি নষ্ট নাকি শখ করে বৃষ্টিতে ভিজছেন? বড়লোকদের শখ তো বোঝা দেয়। তুমি ওই ভিখারিটা না, যাকে কিছুদিন আগে তার বাবা ত্যায্য পুত্র করেছিল? তুমি কিসের যেন এনজিও খুলতে চাও, আর এই ভ্যানে করে রোগী লাশ এসবের সার্ভিস দাও, তাই না? যাক বাবা, তোমাকে আল্লাহ পাঠিয়েছে। জলদি আমার গাড়িটা দেখো তো, স্টার্টে নিচ্ছে না, মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমি মেকানিক না ম্যাডাম, আর আমি ভিখারিও না। আমি এনজিওর মালিক। তবে আমার এনজিওর গাড়িটা আপাতত লাশ টানছে। আপনি কি লাশ? মনে তো হচ্ছে না। তোমার মুখে খুব বড় বড় কথা, তাই না? তোমাকে আমি চিনি। সেদিন আমার গাড়ির সামনে এসেছিলে টাকা চাইতে, এখন সুযোগ পেয়ে ভাব নিচ্ছ? শোনো, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি তোমাকে ডবল ভাড়া দেব। এই গাড়িটা এখানেই থাক, পরে এই লোক পাঠিয়ে নিয়ে যাবে। আমার গাড়িতে জায়গা নেই, পেছনে প্যাসেঞ্জার আছে। হাসেম মিয়া খুব রাগী মানুষ, ডিস্টার্ব পছন্দ করে না। হোয়াট? তুমি লাশ নিয়ে ঘুরছো? ইউ আর ডিসকাস্টিং। আমি মরে গেলে ওই গাড়িতে উঠবো না। সেই জন্য তো বললাম, মরলেই তো উঠতে হবে। জীবিত আর সুস্থ মানুষ উঠিয়ে কি করব? আমার গাড়িতে না হোক, অন্য কারো গাড়িতে। যাই হোক, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মানে হয় না। হাসেম মিয়ার জানাজা আছে সকালে। শুভ ভ্যান স্টার্ট দিতে যাবে, এমন সময় দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। মেহরিন চমকে উঠল। সে চিনতে পারল কালুর SUV। না না, ওরা এসে গেছে, প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কারা? আপনার বয়ফ্রেন্ড? ফালতু কথা বলো না, ওরা কিলার। প্লিজ দরজাটা খোলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি, আমাকে লুকিয়ে ফেলো। শর্ত একটাই, লাশটা একটু নড়ে চড়ে শোবে। আপনাকে তার পাশে শুতে হবে। গন্ধটা একটু কড়া, সহ্য করতে পারবেন তো মাফিয়া প্রিন্সেস? আমি পারবো, আমি সব পারবো, শুধু দরজা খোলো। শুভ ভ্যানের পেছনের ডালা খুলে দিল। মেহরিন নাক চেপে চোখ বন্ধ করে লাশের পাশে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শুভ ডালা লাগিয়ে দিল। একটু পরেই কালুর গাড়ি এসে থামল।
ওই ড্রাইভার, এদিকে একটা মেয়েকে দেখেছিস, লাল জামা পরা? লাল জামা? না ভাই, এই বৃষ্টির মধ্যে মেয়ে আসবে কোত্থেকে? আমি তো মর্গ থেকে আসছি। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখলাম পুলিশও আছে। আপনারা কি ওদিকেই যাচ্ছেন? পুলিশ? ধুর, চল চল অন্য রাস্তা দেখি। গুন্ডারা চলে গেল। শুভ ভ্যান নিয়ে একটু সামনে এগিয়ে একটা গাছের নিচে থামলো। সে পেছনের দরজা খুলতে মেহরিন বেরিয়ে এসে বমি করতে শুরু করলো। কি জঘন্য গন্ধ! তুমি মানুষ না জানোয়ার? আমাকে মরা মানুষের সাথে শুইয়ে রাখলে? জীবন বাঁচালাম, ধন্যবাদ দেবেন না, উল্টো গালি দিচ্ছেন। ধন্যবাদ তোমাকে? আমার বিপদের সুযোগ নিয়ে তুমি আমাকে অপমান করেছো। তোমার সাহস কি করে হয় আমাকে ওভাবে রাখার? আমি সুলতান মির্জার মেয়ে, জানো তো? সুলতান মির্জার মেয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে বমি করছে, আর তাকে বাঁচালো এক লাশের গাড়ি। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। চুপ করো, ইডিয়েট! মেহরিন রাগের মাথায় ঠাস করে শুভর গালে চড় মারল। শুভ একটুও নড়ল না। সে ধীরে ধীরে মেহরিনের দিকে এগোলো। মেহরিন ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শুভ তার হাতটা খপ করে ধরে ফেলল। এই হাতটা খুব সুন্দর, নেল পলিশটা দামি, কিন্তু হাতটা খুব সস্তা কাজ করলো ম্যাডাম। গরিবের গালে চড় মারা খুব সহজ, তাই না? কিন্তু মনে রাখবেন, এই চড়ের দাগ আমার গালে থাকবে না, কিন্তু আপনার এই হাত একদিন কাঁপবে। যেদিন এই হাত আমার পায়ের কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবে, সেদিন আমি ভাববো মাফ করব কিনা। ছাড়ো, আমার লাগছে। তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ। জানি আমি আগুনের সাথে খেলছি, কিন্তু আমি তো ফিনিক্স পাখি ম্যাডাম। পুড়ে যাওয়া আমার অভ্যেস, ভস্য থেকেই আমার জন্ম। শুভ মেহরিনের হাতটা ঝটকা দিয়ে ছেড়ে দিল। মেহরিন তার হাতটা বুকে চেপে ধরে শুভর দিকে তাকিয়ে রইল। তার চোখে ভয়, ঘৃণা আর এক অদ্ভুত কৌতূহল। শুভ ভ্যানে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে মেহরিন সেই অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এইভাবেই প্রায় 1 মাস কেটে যায়। এর মধ্যে শুভ আর মেহরিনের অনেকবার দেখা হয়েছে। তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। একদিন কামরাঙ্গীর চরের সরু গলি, ড্রেনের নোংরা গন্ধ আর রাস্তার ধুলো মিলেমিশে একাকার। এরই মধ্যে একটা আধপাকা টিনের ঘরে শুভর এনজিওর অফিস। বাইরে 2টো পুরনো অ্যাম্বুলেন্স ধোয়া মোছা করা হচ্ছে। ভেতরে শুভ আর পল্টু দুপুরের খাবার খাচ্ছে, পলিথিনে মোড়ানো খিচুড়ি। মামা, খিচুড়িটা যা রাঁধছে না মায়ের মা, অমৃত। তয় একটা কথা কমু, তুই যেমনে আগাইতেছস আমার কিন্তু ডর লাগে। কালকে রাতে দেখলাম ওই পাহাড় ড্রাগ ডিলাররা আমগো অ্যাম্বুলেন্সের দিকে কেমনে জানি তাকাইছিল। তাকাবেই তো, সুলতান মির্জার মাল ডেলিভারির রুটে এখন আমাদের অ্যাম্বুলেন্স চলে। ওরা ভয় পাচ্ছে, ভাবছে আমরা ওদের খবর লিক করে দেব। কিন্তু মামা, তুই যে মন্ত্রীর ওই ভিডিও ক্লিপটা, ওইটা লইয়া কি করবি? ওইটা তো পারমাণবিক বোমা। যদি সুলতান মির্জা টের পাই যে ওই চিপ তোর কাছে, আমগো কিন্তু জ্যান্ত পৈতা ফেলাইব। পল্টু, আমরা তো অলরেডি মাটির নিচেই আছি রে ভাই, এর চেয়ে নিচে আর নামবো কোথায়? আর শোন, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। যদি কখনো বিপদ আসে, তুই আগে পালাবি, মনে থাকবে? ধরবাল ফালতু কথা কমি না। তুই মরলে আমি জানাজা পড়ামু, আর আমি মরলে তুই। এর আগে ছাড়াছাড়ি নাই, নে খা। হঠাৎ বাইরে সাইরেনের শব্দ এবং সাথে সাথে ধূপধাপ বুটের আওয়াজ। অফিসের দরজা লাথি মেরে খুলে ফেলা হলো। এসপি জামান এবং তার পেছনে কালু, অর্থাৎ সুলতানের লোক, সদল বলে ঢুকলো। কি রবিনহুড ভাই, খিচুড়ি খাচ্ছেন? খাওয়াটা ভালো করে খেয়ে নেন, জেলের ভাত কিন্তু এত স্বাদ না। আরে কালু ভাই যে, সাথে পুলিশ প্রশাসন, আমার এই ভাঙা ঘরে এত বড় মেহমান। পল্টু, চেয়ার দে স্যারদের। শাট আপ! একদম নাটক করবি না। শুভ, ইউ হ্যাভ ইনফরমেশন। তুই তোর অ্যাম্বুলেন্স করে অবৈধ অস্ত্র আর ব্ল্যাকমেইলিংয়ের মেটেরিয়াল পাচার করছিস। সার্চ করো সব। স্যার, মিথ্যা কথা।
আমরা রোগী টানি স্যার, আমাদের গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ছাড়া কিছুই নাই। অক্সিজেন নাকি মন্ত্রীর বেডরুমের ভিডিও ক্লিপ? শুভ, ভালোই ভালোই চিপটা দিয়ে দে। সুলতান ভাই কথা দিয়েছেন তোকে প্রাণে মারবে না, শুধু হাত পা ভেঙে ছেড়ে দেবে। এসপি সাহেব, আপনি কি জানেন কার হুকুম তামিল করছেন? একজন মাফিয়ার। আর ভিডিওর কথা বলছেন, খুঁজুন, পুরো অফিস খুঁজুন, অ্যাম্বুলেন্সের চাকা কেটে দেখুন। পুলিশরা তছনছ করে ফেললো পুরো অফিস, আলমারি ভাঙলো, ফাইল ছুঁড়ে মারলো, অ্যাম্বুলেন্সের সিট ছিঁড়ে ফেলা হলো, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। এসপি জামান রাগে শুভর কলার চেপে ধরলেন। কোথায় লুকিয়েছিস ওটা বল, নইলে তোকে ইনকাউন্টার করে দেব। স্যার, এনকাউন্টার তো পরে দেবেন, আগে মেয়ের খোঁজ নিন। শুনেছি আপনার ছোট মেয়েটা খুব অসুস্থ, অ্যাপেন্ডিক্সের ব্যথা। তুই তুই আমার মেয়ের কথা জানলি কি করে? জানবো না? আমি তো সমাজসেবক। একটু আগেই আমার একটা অ্যাম্বুলেন্স আপনার বাসা থেকে আপনার মেয়েকে নিয়ে সিটি হাসপাতালে গেল। এমার্জেন্সি অপারেশন দরকার ছিল, আমি নিজ দায়িত্বে পাঠিয়েছি। স্যার, ও আপনাকে ধোকা দিচ্ছে, ওখানেই চিপ আছে। ঠিক ধরেছেন কালু ভাই, চিপটা ওই অ্যাম্বুলেন্সেই আছে, তবে গাড়ির সিটের নিচে না। চিপটা আছে এসপি সাহেবের মেয়ের পায়ের ব্যান্ডেজের ভেতরে। স্যার, আপনি যদি এখন আমাকে অ্যারেস্ট করেন আর অ্যাম্বুলেন্সটা মাঝপথে আটকে যায়, তাহলে চিপ হয়তো পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছাবে, কিন্তু আপনার মেয়ে হাসপাতালে পৌঁছাবে না। ইউ বাস্টার্ড, তুই আমার মেয়েকে জিম্মি করেছিস? না স্যার, আমি তাকে বাঁচাচ্ছি, কিন্তু আপনি যদি আমাকে মারতে চান মারুন, কিন্তু ওই চিপে এমন কিছু আছে যা দেখলে আপনার মন্ত্রী আর সুলতান মির্জা দুজনেই ফাঁসিতে ঝুলবে। আর ওই চিপ এখন আপনার মেয়ের কাছে, সিদ্ধান্ত আপনার। চেক করবেন নাকি অপারেশন হতে দেবেন? এসপি জামান পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। কালুর আগে দাঁত কিরমির করতে লাগলো। সে বুঝতে পারল শুভ দাবার চালটা উল্টে দিয়েছে। এমপি সাহেব, গুলি করেন ওকে, সুলতান ভাই সামলে নেবেন। মুখ সামলে কথা বল কালু, আমার মেয়ে ওই অ্যাম্বুলেন্সে। ফোর্স, চলো ওখান থেকে, ইউ আর লিভিং। কালু যাওয়ার আগে শুভর দিকে আঙুল তুলে বলে, আজকে বেঁচে গেলি শুভ, কিন্তু সুলতান ভাই যখন ধরবে তখন তোর লাশটাও কেউ পাবে না। দরজাটা লাগিয়ে দিয়ে যাও কালু ভাই, মশা ঢোকে। সবাই চলে যাওয়ার পর শুভ ধপ করে চেয়ারে বসে পড়ল। তার হাত কাঁপছে। পল্টু দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরল। মামা, তুই তো বাঘের বাচ্চা, কিন্তু এসপির মায়া সত্যি অ্যাম্বুলেন্সে। তবে চিপটা মেয়ের ব্যান্ডেজে নেই বলতো। চিপটা আমি কুরিয়ার করে দিয়েছি সুলতান মির্জার প্রতিদ্বন্দ্বী টাইগারের কাছে। এখন ওরা মারামারি করবে আর আমরা মাঝখান দিয়ে নিঃশ্বাস নেব, কিন্তু ভয় হচ্ছে তোর জন্য বলটু। তুই সাবধানে থাকিস। মনে হয় শুভ একটা ভুল করে ফেলেছে। দেখা যাক কি হয়। আরও কিছু দিন কেটে যায়। একদিন সন্ধ্যা 7টা, গুলশান 1-এর নাভানা টাওয়ার। এই ভবনের 20 তলায় একটা কর্পোরেট মিটিং ছিল, যেখানে শুভ ছদ্মবেশে গিয়েছিল ইনভেস্টর খুঁজতে, আর মেহেরিন এসেছিল বাবার নির্দেশে এক ক্লায়েন্টের সাথে দেখা করতে। দুজনেই এখন লিফটে আর কেউ নেই। শুভ কোনায় দাঁড়িয়ে মোবাইল দেখছে, মেহেরিন অন্য পাশে, হাতে দামি ক্লাচ ব্যাগ। দুজনেই একে অপরকে ইগনোর করছে। হঠাৎ 18 তলায় আসতেই বিকট শব্দ করে লিফট থেমে গেল। ঝপ করে সব আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। ও গড, কি হলো? লাইট অফ কেন? হ্যালো, কেউ আছেন? শান্ত হন, জেনারেটর চালু হতে সময় লাগবে, লোডশেডিং। না না, আমি আমি অন্ধকারে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আছে। প্লিজ দরজাটা খোলো, ওপেন দ্য ডোর। মেহেরিন অন্ধকারের মধ্যে হাতড়াতে লিফটের দেয়ালে বাড়ি খেলো। তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। সে ক্লস্ট্রোফোবিক। শুভ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। আলোটা মেহেরিনের মুখে পড়ল। মেহেরিন ঘামছে, চোখ উল্টে আসছে। সে শাড়ি পরা ছিল, কিন্তু আঁচলটা সরে গেছে। মেহরিন, এইদিকে দেখাও, প্যানিক করবে না, লম্বা শ্বাস নাও। মেহেরিন হাঁপাতে শুভর শার্টের কলার খামচে ধরল। আমি মরে যাব। অক্সিজেন, বাতাস নেই এখানে। শুভ, প্লিজ। কিচ্ছু হবে না, আমি আছি তো, আমার দিকে দেখো।
শুভ মেহরিনকে ধরে লিফটের দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করালো। মোবাইলের আলোটা মেঝেতে রাখলো, ফলে এক রহস্যময় আবছা আলো তৈরি হলো। মেহরিন কাঁপছে। শুভ তার দুহাত দিয়ে মেহরিনের মুখটা ধরলো। মেহরিনের শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু নিঃশ্বাস আগুনের মতো গরম। আমাকে আমাকে ধরো, পড়ে যাচ্ছি। ধরেছি, শক্ত করে ধরো আমাকে। মেহরিন শুভর বুকের ওপর ঢলে পড়ল। তার ভেজা শরীর শুভর শরীরের সাথে লেপ্টে গেল। শুভর হৃদস্পন্দন বেড়ে গেল। এক অদ্ভুত বুনো গন্ধ মেহরিনের শরীরে, দামি পারফিউম আর ভয়ের ঘাম মিশে এক নেশাতুর ঘ্রাণ। মেহরিন অবচেতনভাবেই শুভর গলার কাছে মুখ গুজল শ্বাস নেওয়ার জন্য। যেতে দিও না, না, ভয় করছে। আমি আছি, ভয় নেই। এত অন্ধকার কেন? চোখ বন্ধ করো। পারছি না, দম আটকে আসছে। আমার শ্বাস নাও। কাছে এসো। এর চেয়ে কাছে আসা বারণ। কে বারণ করেছে? তোমার বাবা। কেন? তোমার বাবা এখন আমার শত্রু। জাহান্নামে যাক, এখন শুধু তুমি। মেহরিন, বলো। তুমি কাঁপছো। তুমিও? এটা ঠিক হচ্ছে না। ঠিক ঠিক জানি না, শুধু একটু বাতাস দাও, আমাকে বাঁচাও। এভাবে তাকিও না, কেন? পুড়ে যাবে। পুড়তে চাই। আগুনটা কিন্তু আমি। কথার মাঝখানে দূরত্বটুকু নিঃশ্বাস হয়ে এলো। মেহরিনের ঠোঁট শুভর ঠোঁটের বিপজ্জনক সীমানায়। শুভ এক হাত মেহরিনের কোমরের উন্মুক্ত অংশে রাখলো, অন্য হাত তার চুলের ভেতর। মেহরিন তার নখ শুভর পিঠে বসিয়ে দিল। বাতাসের অভাবে নয়, উত্তেজনায় তাদের দম বন্ধ হয়ে আসছে। শুভ মুখ নামালো। মেহরিন চোখ বুঝল। ঠিক সেই মুহূর্তে ডিং শব্দ করে লিফটের বাতি জ্বলে উঠল। ফ্যান চলতে শুরু করলো। দুজনে ছিটকে সরে গেল দুই কোণায়। শুভ চুল ঠিক করতে করতে অন্যদিকে তাকালো। মেহরিন দ্রুত শাড়ি ঠিক করে নিল, কিন্তু তার বুক তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। লিফটের দরজা খুলল। মেহরিন বের হওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলে, আজকে এই 10 মিনিট, এটা কখনো ঘটেনি, ভুলে যাও। ভুলতে তো চাই ম্যাডাম, কিন্তু পোড়া দাগ কি সহজে মেলায়? মেহরিন কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে করিডোর দিয়ে চলে গেল। শুভ আয়নায় নিজের দিকে তাকালো। তার শার্টের বোতাম ছেঁড়া আর ঘাড়ে মেহরিনের লিপস্টিকের হালকা দাগ। রাত 11টা। পুরানো ঢাকার পরিত্যক্ত এক ট্যানারি। সুলতান মির্জার গোপন ডেরা এটা। বিশাল হলরুম, চামড়া প্রক্রিয়াজাত করার মেশিনের গন্ধে ভারী বাতাস। মাঝখানে একটা চেয়ারে শুভর বন্ধু পল্টুকে বেঁধে রাখা হয়েছে, তার মুখ থ্যাতলানো। সুলতান মির্জার সামনে একটা সোফায় বসে সিগারেট টানছেন। সামনে একটা বড় মনিটরে শুভর ভিডিও কল কানেক্ট করা। কিরে শুভ, এনজিও কেমন চলছে? শুনলাম তুই নাকি আমার রুটে অ্যাম্বুলেন্স চালিয়ে খুব হিরোগিরি করছিস, আমার মাল আটকে দিচ্ছিস। সুলতান সাহেব, পল্টুকে ছেড়ে দিন, ও কিচ্ছু জানে না। যা শত্রুতা আমার সাথে, আমাকে যা খুশি করুন। আরে আরে, এত উতলা হচ্ছিস কেন? তোকে তো মারবো না, তোকে মারলে খেলা শেষ হয়ে যাবে। তুই আমার ব্যবসার 12টা বাজিয়েছিস। আমি 50 কোটি টাকা লস করেছি ওই চিপের জন্য, তার একটা ছোট পেমেন্ট তো নিতেই হয়। আমি কথা দিচ্ছি, আমি আর আপনার রাস্তায় আসবো না। আমি শহর ছেড়ে চলে যাব। পল্টুকে মারবেন না, ও আমার ভাইয়ের মতো। ভাই? বাহ, বড়ই ইমোশনাল। কালু, ড্রিল মেশিনটা চালু করতো, শব্দটা শুনতে চাই। কালু একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ড্রিল মেশিন হাতে নিল। মেশিনের ঘরঘর শব্দে পল্টু জ্ঞান ফেরার মতো করে চোখ মেলল। সে মনিটরে শুভকে দেখতে পেল। মামা, পালায়া যা। ওরে আমারে মারতে দে, তুই হাসপাতালের স্বপ্ন বাদ দিস না মামা। যা পল্টু, কিচ্ছু হবে না তোর। সুলতান, আমি আসছি। আমি আমার জীবন দিয়ে দেবো, ওকে ছাড়ুন। দেরি হয়ে গেছে রে বাজান, তোর অ্যাম্বুলেন্স খুব ফাস্ট, কিন্তু আজ জমদূত তার চেয়েও ফাস্ট। শুভ, ভালো করে দেখ, এটা তোর জন্য একটা শিক্ষা। আমার রাস্তায় যে আসে তার প্রিয় জিনিস এভাবেই নষ্ট হয়ে যায়। না। চালু কর কালু, গলায়।
কালু ড্রিল মেশিনটা পল্টুর গলার কাছে নিয়ে গেল। শুভ চোখ বন্ধ করতে চাইলো কিন্তু পারল না। স্ক্রিনে দেখা গেল রক্ত ফিনকি দিয়ে মনিটরে ছিটকে পড়ল। পল্টুর শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে শান্ত হয়ে গেল। শুভ ওপাশে পাথর হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, তার চোখের মনি স্থির। এটা ট্রেলার ছিল শুভ, পিকচার এখনো বাকি। লাশটা তোর গ্যারেজের সামনে ফেলে দিয়ে আসবো, জানাজাটা ভালো করে পড়াস। কল কেটে গেল। সুলতান মির্জা হাসলেন। তিনি জানেন না তিনি আজ একটা ছেলেকে মারেননি, একটা দানবকে জাগিয়ে দিলেন। আজিমপুর গোরস্থান, ঝুম বৃষ্টি, রাত ৩টা। সদ্য খোঁড়া একটা কবর। পল্টুকে মাত্র মাটি দেওয়া হলো। গোরস্থানের ল্যাম্পপোস্টের আলো টিমটিম করছে। শুভ কবরের পাশে হাঁটু গেড়ে বসে আছে। তার সারা শরীর কাদা আর বৃষ্টিতে মাখামাখি। তার হাতে সেই এনজিওর আইডি কার্ড। কবরের মাটির ওপর হাত বুলিয়ে বিড়বিড় করে বলে, তুই বলেছিলি না বল্টু, আমি মরলে তুই জানাজা পড়াবি? পড়ালাম তো, কিন্তু তুই তো মিথ্যে বলেছিলি তুই থাকবি। তুই মিথ্যেবাদী বল্টু, তুই মিথ্যেবাদী। শুভর কান্না আসছে না, কান্না শুকিয়ে পাথর হয়ে গেছে। এমন সময় কালো ছাতা মাথায় একজন বয়স্ক লোক শুভর পেছনে এসে দাঁড়ালেন। তার পরনে দামি স্যুট। তিনি মিস্টার মালিক, আন্তর্জাতিক আর্মস ডিলার, যার জীবন শুভ একবার নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল কিছুদিন আগে। কিন্তু শুভ জানতো না তিনি কে ছিলেন। কান্না শেষ হয়েছে বাবা? আবার আমার চোখে জল নেই স্যার, রক্ত আছে। ভালো, জল দিয়ে শুধু ঘর মোছা যায়, ইতিহাস লেখা যায় না। ইতিহাস লিখতে রক্ত লাগে। তুমি কি এখনো তোমার স্বপ্নের হাসপাতাল বানাতে চাও? হাসপাতাল বানাবো, কিন্তু চিকিৎসার জন্য না, ওদের পোস্টমর্টম করার জন্য। সুলতান মির্জা আমার ভাইকে কেড়ে নিয়েছে, আমি তার পুরো সাম্রাজ্য কেড়ে নেব। রাস্তাটা কিন্তু সোজা, তোমাকে মরতে হবে, শুভকে মরতে হবে। শুভ আজকে মরে গেছে পল্টুর সাথে, এই কবরে শুভ লাশও আছে। শুভ তার গলার এনজিওর আইডি কার্ডটা ছিঁড়ে পল্টুর কবরের মাটির ভেতর পুঁতে দিল। আজ থেকে আমি আর সমাজ সেবক নই, আজ থেকে আমি ব্যবসায়ী, আর আমার পণ্য হলো প্রতিশোধ। গাড়িতে ওঠো, আমাদের প্ল্যান ভোর 4টায়। 5 বছর সময় লাগবে তোমাকে তৈরি করতে। তৈরি আছো? চলুন। শুভ একবারও পেছনে ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে পল্টুর কাঁচা কবরের ওপর শুভর আইডি কার্ডটা কাদার নিচে চাপা পড়ে গেল। দূরে আজানের শব্দ ভেসে আসছে। এক নতুন ভোরের আজান নাকি ধ্বংসের শুরু, তা কেউ জানে না। 1 সপ্তাহ পর সুলতান ভিলা, গুলশান, রাত 8টা। সুলতান ভিলার বিশাল লন আলোকসজ্জায় ঝলমল করছে। শহরের সব ভিআইপিরা উপস্থিত। এক পাশে বুফে সাজানো, অন্য পাশে স্টেজ। স্টেজের সোফায় বসে আছে মেহেরিন এবং রাকিব। রাকিব হলো এক মন্ত্রীর ছেলে। আজ তাদের এনগেজমেন্ট। মেহেরিনের পরনে কোটি টাকা লেহেঙ্গা, কিন্তু মুখে অমাবস্যার আধার। রাকিব তার হাতের দামি ঘড়িটা বারবার মেহেরিনকে দেখানোর চেষ্টা করছে। মেহরিন, তুমি কি শুনছো? আমি ড্যাডকে অলরেডি বলে দিয়েছি হানিমুনে সুইজারল্যান্ড ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আমরা গ্রিসে যাব, সান্তরিনি। আমার ফ্রেন্ড সিপলু গিয়েছিল লাস্ট উইক, বলল ওখানকার হোটেলগুলো নাকি জাস্ট ওয়াও। তুমি কি সানসেট পছন্দ করো? আমার আবার ওসব রোমান্টিক জিনিস অত ভালো লাগে না, তবে ইনস্টাতে ছবি দেওয়ার জন্য বেস্ট। ছবি তো আসল। মানুষ ভালো থাকলো কি করে মরে গেল, তাতে কার কি আসে যায়? আরে তুমি এত ফিলোসফিক্যাল কথা বলছো কেন? চিল করো বেবি, লাইফ ইজ এ পার্টি। ও বাই দ্য ওয়ে, এই ঘড়িটা দেখেছো? রোলেক্সের লিমিটেড এডিশন। ড্যাড গিফট করেছে এঙ্গেজমেন্ট উপলক্ষে। 25 লাখ টাকা। টাইম দেখা ছাড়াও এটা দিয়ে স্ট্যাটাস মাপা যায়। 25 লাখ? এই টাকায় কতগুলো এতিম বাচ্চা 1 বছর খাবার হতো জানো? উফ, তুমি আবার এনজিও টাইপ কথাবার্তা শুরু করলে। শোনো, তুমি সুলতান মির্জার মেয়ে, আর এখন মন্ত্রীর ছেলে বউ হতে যাচ্ছ। ওসব গরিবদের চিন্তা ড্রাইভার বুয়ারা করবে, আমাদের কাজ এনজয় করা। এই যে বয়, ওই ওয়েটার, এদিকে এসো। ভিড়ের ভেতর থেকে সাদা ইউনিফর্ম পরা, মুখে মাস্ক এবং চোখে চশমা পরা এক ওয়েটার ট্রে হাতে এগিয়ে এলো। তার ট্রেতে ফলের জুস। ওয়েটারটি আর কেউ না, শুভ, কিন্তু মেকআপ আর গেটআপের কারণে ছেনা দেয়। জি স্যার, জুস। জুস কেন, হুইস্কি নেই? কি পার্টি অ্যারেঞ্জ করেছো তোমরা? যাও আমার জন্য ব্ল্যাক লেমন নিয়ে এসো, আর ম্যাডামের জন্য ফ্রেশ
অরেঞ্জ জুস। জুসটা নিন ম্যাডাম, তিতকুটে ভাবটা কেটে যাবে, নাকি সারা জীবন এই তেতোটাই গিলে যাবেন? তুমি তোমার গলাটা। শুভ রাকিবের দিকে আর চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, পালাবেন নাকি বাবার পোষা পুতুল হয়ে খাঁচা থাকবেন? পেছনের গেট খোলা আছে, সিদ্ধান্ত আপনার। এই কি ফিসফিস করছিস? জুস দিতে এতক্ষণ লাগে? শুভ ইচ্ছে করে জুসের গ্লাসটা রাকিবের দামি শেরওয়ানির ওপর ফেলে দিল। রাকিব লাফিয়ে উঠল। ইডিয়েট, এটা কি করলি? আমার 2 লাখ টাকার শেরওয়ানি নষ্ট করে দিলি। তোকে তো আমি। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি এখনই মুছে দিচ্ছি। শুভ পকেট থেকে রুমাল বের করে রাকিবের শেরওয়ানি মোছাতে শুরু করলো। এই হুড়োহুড়ির সুযোগে শুভ রাকিবের পকেটে একটা ছোট ড্রাগসের প্যাকেট ঢুকিয়ে দিল, যা কেউ টের পেল না। হয়ে গেছে স্যার, দাগ থাকবে না, আমি আসছি। যা ভাগ এখান থেকে, আবার সামনে এলে তো চাকরি খেয়ে ফেলবো। শুভ ভিড়ের মধ্যে মিশে গেল। মেহরিন তখনও স্তব্ধ হয়ে বসে আছে। সে বুঝতে পেরেছে এটা শুভ। তার বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। ঠিক 5 মিনিট পর সাইরেনের শব্দ। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গাড়ি ঢুকলো। নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হারুন, যিনি একজন সৎ অফিসার। এসি সাহেব, এত রাতে কোনো সিকিউরিটি ইস্যু? সরি মিস্টার সুলতান, আমাদের কাছে পাকা খবর আছে এই পার্টিতে ড্রাগ সাপ্লাই হচ্ছে এবং সেটা খোদ বরের পকেটে আছে। হোয়াট? আপনি কার নামে কি বলছেন? হুঁশ আছে? ও মন্ত্রীর ছেলে। আইন সবার জন্য সমান। মিস্টার রাকিব, আপনার পকেট চেক করব আমরা। কী সব ফালতু কথা বলছেন? জানেন আমি কে? আমার পকেট চেক করবেন মানে? এই দেখুন আমার পকেট, এই দেখুন। রাকিব রাগে পকেট উল্টে দেখালো। সাথে সাথে নীল রঙের ছোট প্যাকেটটা মাটিতে পড়ল। পিনপতন নীরবতা। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। সুলতান মির্জা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এটা আমার না, কেউ ঢুকিয়ে দিয়েছে, আমি জানি না। ওটা থানায় গিয়ে বলবেন, অ্যারেস্ট হিম। রাকিবকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। বিয়ে ভেঙে গেল মুহূর্তের মধ্যেই। মেহরিন সোফায় বসে রইল, তার মুখে কোনো ভাব নেই। সুলতান মির্জা চারপাশটা ভালো করে দেখলেন। ভিড়ের আড়ালে তিনি গেটের কাছে একটা ওয়েটারকে মাস্ক খুলতে দেখলেন। শুভ মাস্ক খুলে সুলতানের দিকে তাকিয়ে একটা স্যালিউট দিল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। শুভ, তুই আমার ইজ্জত নিয়ে খেলেছিস। আজ তোর শেষ রাত। শুভ এনগেজমেন্ট পার্টি থেকে ফিরে সোজা গ্যারেজে এসেছে। সে জানে সুলতান চুপ থাকবে না, তাই সে জরুরি ফাইলগুলো সরিয়ে নিতে চায়। গ্যারেজের শাটার খুলতেই সে থমকে গেল। ভেতরে কালো এবং জনাবিষক গুন্ডা আগে থেকেই বসে আছে। তাদের হাতে পেট্রোলের ক্যান এবং লোহার রড। কি ভাইজান, দাওয়াত খেতে এলেন? বিরিয়ানি কেমন ছিল? রাকিব সাহেবের পকেটে মাল ঢোকানোর সময় হাতের সাফাইটা ভালোই দেখিয়েছিলেন, কিন্তু নিজের ঘর যে আগুনে লেগে গেছে সেটা খেয়াল করেছেন? কালু ভাই, যা করার আমার সাথে করো। আমার গাড়িগুলো, এগুলো গরিব মানুষের সম্বল, এগুলো জ্বালিও না। গরিবের সম্বল? সুলতান ভাই বলেছেন সাপ মারলে লাঠি ভাঙা যাবে না, কিন্তু সাপের বিষ দাঁত ভেঙে দিতে হবে যাতে আর সবল মারতে না পারে। ওই ঢাল পেট্রোল। গুন্ডারা শুভর সামনেই তার 3টে অ্যাম্বুলেন্সে পেট্রোল ঢালতে শুরু করলো। শুভ দৌড়ে গিয়ে বাধা দিতে চাইলো। না না প্লিজ, ওই ওই গাড়ির ভিতরে পেশেন্টদের ডেটা আছে, ফাইলগুলো বের করতে দাও। আমি আর কিচ্ছু চাই না। ফাইল? তোর বাপের দলিল নাকি? ওই ফাইলই তোকে হিরো বানিয়েছে, তাই না? আজ সব পূর্বে। কালো জ্বলন্ত দেশলাই ছুঁড়ে মারল। বুম শব্দে অ্যাম্বুলেন্সগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের তাপে শুভর মুখ ঝলসে যাওয়ার উপক্রম। শুভ আগুনের দিকে দৌড় দিল ফাইল বের করার জন্য। শালা পাগল নাকি? মরবি তো, ধর ওরে। 4 জন মিলে শুভকে জাপটে ধরল। কালো একটা মোটা লোহার রড হাতে এগিয়ে এলো। শহরের বড় বড় জায়গায় খুব দৌড়াদৌড়ি করছিস ইদানিং, দৌড়ানিটা একটু থামানো দরকার, কি বলিস? কালু, আমাকে মেরে ফেল, কিন্তু ফাইলগুলো আমার স্বপ্ন। স্বপ্ন? স্বপ্ন দেখার জন্য চোখ লাগে, আর বাস্তবায়ন করার জন্য পা লাগে। তোর পাটাই তো রাখবো না। কালু সজোরে লোহার রড দিয়ে শুভর ডান পায়ে বাড়ি মারল। খট করে হাড় ভাঙার শব্দ হলো। শুভ চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আরেকটা দে, বাম পায়ে। ব্যালেন্স ঠিক থাকা দরকার।
আবার আঘাত। শুভ চিৎকার গ্যারেজের টিনের চালে প্রতিধ্বনি তুলল। আগুনের লেলিহান শিখায় শুভর অ্যাম্বুলেন্সগুলো কঙ্কাল হয়ে যাচ্ছে। শুভ মাটিতে পড়ে ছটফট করছে, কিন্তু ব্যথায় সে উঠতে পারছে না। তার চোখের সামনে তার তিল তিল করে গড়া স্বপ্ন ছাই হয়ে যাচ্ছে। কালু শুভ চুলের মুঠি ধরে মুখটা আগুনের দিকে ঘুরিয়ে বলে, ভালো করে দেখ, তোর মানবতা এখন কয়লা, আর তুই এখন ল্যাংড়া কুকুর। এই বস্তায় ভর ওরে, সুলতান ভাই অপেক্ষা করছেন। উত্তরা সুলতান মির্জার মালিকাধীন একটি নির্জন ক্লিনিকের কেবিন। রাত 1টা। কেবিনের মাঝখানে একটা চেয়ারে শুভকে বেঁধে রাখা হয়েছে। তার 2 পা থেকে রক্ত ঝরছে, সাদা ব্যান্ডেজ রক্তে লাল হয়ে গেছে। ব্যথায় সে অর্ধচেতন। দরজা খুলে সুলতান মির্জা ঢুকলেন, পেছনে মেহেরিন। মেহেরিনের চোখ ফোলা, সে কেঁদেছে। দেখ মেহেরিন, তোর প্রেমিককে দেখ, কেমন বীর পুরুষের মতন বসে আছে। ও নাকি আমাকে চ্যালেঞ্জ করে, ও নাকি আমার জামাইকে জেলে পাঠায়। বাবা, তুমি কথা দিয়েছিলে ওকে মারবে না। তুমি বলেছিলে শুধু ভয় দেখাবে। ওর পা, এসব তুমি কি করছো? ভয় ভয় আমি পাই না মেহেরিন, শুধু শুধু দুঃখ হয় তুমি ওই জানোয়ারটার মেয়ে। শোন মা, আজ একটা ফয়সালা হওয়া দরকার। তুই আমার রক্ত নাকি এই রাস্তার ছেলের প্রেমিকা, সেটা আজ প্রমাণ করতে হবে। এই নে। সুলতান নিজের লোডের রিভলভারটা মেহেরিনের হাতে দিলেন। মেহেরিনের হাত কাঁপছে। গুলি কর, ওর বুকে গুলি কর। ও তোর বিয়ে ভেঙেছে। যদি আজ ওকে মারতে পারিস, বুঝবো তুই আমার মেয়ে, আর যদি না পারিস তাহলে বুঝবো তুই আমার সাথে গদ্দারি করেছিস। তখন ওর সাথে তোকেও আমি এই কেবিনে পুঁতে ফেলবো। বাবা, আমি পারবো না, প্লিজ ওকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো ওর সাথে দেখা করব না। গুলি কর বলছি। 3, 2। মেরে ফেলো মেহেরিন, তোমার বাবার হাতের পুতুল হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মারো, অন্তত তোমার হাতে মরলে শান্তি পাবো। শুভ, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল তো আগেই বুঝেছি, যেদিন লিফটে তোমাকে বিশ্বাস করেছিলাম। মারো। 1। মেহেরিন চোখ বন্ধ করলো। তার হাত থরথর করে কাঁপছে। সে বন্দুকের নল শুভর দিকে তাক করলো। তারপর বিকট শব্দে গুলি ফুটলো। শুভ চোখ বন্ধ করে ফেললো মৃত্যুর অপেক্ষায়, কিন্তু গুলিটা তার গায়ে লাগলো না। গুলিটা শুভর কানের পাশ দিয়ে গিয়ে পেছনের দেওয়ালে লাগলো, কিন্তু মেহেরিন এমন ভাব করলো যেন রিকোয়েলে সে ছিটকে পড়ে যাচ্ছে। সে বাবা বলে অজ্ঞান হওয়ার ভান করে মাটিতে পড়ে গেল। মেয়েদের হাত টিপ লাগতে পারে না, কিন্তু চেষ্টা তো করেছো। কালু, মেয়েকে গাড়িতে তোলো, ও অজ্ঞান হয়ে গেছে, আর এই সেলের ব্যবস্থা করো। শুভ ভাবছে মেহেরিন তাকে সত্যিই মারতে চেয়েছিল, শুধু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তুমিও শেষ পর্যন্ত মেহেরিন। ভাইজান, প্রেমিকা যখন গুলি চালায় তখন বুলেট বুকে লাগে না, কলিজায় লাগে। কি খুব কষ্ট হচ্ছে? চল তোকে একটু ঠান্ডা করি। কালু এবং তার দল অজ্ঞান মেহেরিনকে নিয়ে গেল। শুভ বিশ্বাস করলো মেহেরিন তাকে মারার জন্যই ট্রিগার চেপেছিল। তার বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও মরে গেল। বুড়িগঙ্গা নদী, মাঝদরিয়া, রাত 3টে। ইঞ্জিন চালিত একটা ট্রলার নদীর মাঝখানে। আকাশ মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। শুভকে একটা পাটের বস্তায় ভরে ট্রলারের পাটাতনে ফেলে রাখা হয়েছে। বস্তার মুখটা আলগা করে বাঁধা। কালু বিড়ি টানছে। ওই বস্তাটা ভালো করে বাঁধছিস তো, নাকি আবার ভেসে উঠবে? ভাই, পায়ে যা বাড়ি দিছেন, ও তো সাঁতার কাটা দূরের কথা, পা নাড়াতেই পারবে না। তার উপর পেটে ইট বাইন্ধা দিছি বস। শোন শুভ, মরার আগে শেষ দোয়াটা পড়ে নে। সুলতান ভাইয়ের সাথে পাঙ্গা নেওয়ার ফল হাতে নাতে পেলি। তোর এনজিও, তোর প্রেমিকা, তোর জীবন সব শেষ। ওহ, ফেলে দে, মাছের খাবার হোক। দুজন গুন্ডা ধরাধরি করে ভারী বস্তাটা কালো পানিতে ছুঁড়ে মারল। বিশাল একটা শব্দে পানি ছিটকে উঠল। ট্রলারটা ঘুরিয়ে কালু এবং তার দল চলে গেল। পানির নিচে শুভ তলিয়ে যাচ্ছে। ঠান্ডা পানি তার নাকে মুখে ঢুকছে। পায়ে প্রচণ্ড যন্ত্রণা। তার সাথে বাঁধা ইটটা তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছে।
শুভর ফুসফুস ফেটে যাওয়ার মতো অবস্থা। অন্ধকারে শুভর চোখের সামনে পল্টু থ্যাতলানো মুখটা ভেসে উঠল। তারপর ভেসে উঠল মেহেরিনের গুলি করার দৃশ্য। সবাই আমাকে ঠকিয়েছে, সবাই। শুভর মনে হলো তার বেঁচে থাকার কোনো কারণ নেই। সে হাল ছেড়ে দিতে চাইল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল মায়ের ডায়েরির সেই ছেঁড়া পাতাটার কথা। মনে পড়ল কবরস্থানে নেওয়া সেই শপথের কথা। না, আমি মরবো না। মরলে সুলতান জিতে যাবে, মেহেরিন জিতে যাবে। শুভ পানির নিচে পকেটে হাত দিল। তার পকেটে অ্যাম্বুলেন্স মেরামতের একটা ছোট স্ক্রু ড্রাইভার ছিল, যা সে গ্যারেজে মার খাওয়ার সময় পকেটে ঢুকিয়েছিল আত্মরক্ষার জন্য। সে সেটা বের করলো। ইটের দড়িটা কাটতে পারল না, কিন্তু বস্তার মুখটা সে ভেতর থেকে ছিঁড়ে ফেলল। সে প্রাণপণ চেষ্টায় হাত পা ছুড়ল। ভাঙা পা নিয়ে সাঁতার কাটা অসম্ভব, কিন্তু বাঁচার জেদ তাকে অসম্ভবকে সম্ভব করতে শেখালো। সেই ইটের ভারসহ নিজেকে একটু একটু করে উপরে ঠেলতে লাগলো। নদীর উপরে একটা মালবাহী বালুর ট্রলার পাশ দিয়ে যাচ্ছিল। ট্রলারের মাঝি লণ্ঠন হাতে বিড়ি টানছিল। হঠাৎ সে দেখল পানির মধ্যে কেউ একজন হাত বাড়িয়ে হাবুডুবু খাচ্ছে। ওরে কিল্লাই, দেখ দেখ, মানুষ পাইসে আইছে, দর বইলা ফালা। মাঝি এবং তার সহকারী মিলে দড়ি ছুঁড়ে মারল। শুভ কোনো মতে দড়িটা ধরল। তারা টেনে শুভকে ট্রলারে তুলল। শুভ ট্রলারের ভেজা কাঠের ওপর চিত হয়ে পড়ে রইল। তার পেট ফুলে আছে পানিতে। সে অনবরত বমি করতে চাইল। বাপরে, আরেকটু হইলে তো গেছিলি ভাই। কেডা তুই? কি হইছে তোর? আমি আমি না। নাম কি তোর? শুভ 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 মরে গেছে মাঝি ভাই। বুড়িগঙ্গার পানিতে শুভ মরে গেছে। তাহলে তুই কেডা? আমি ছায়া, শ্যাডো, যে মরার পর ফিরে আসে। শুভ জ্ঞান হারালো। ট্রলারটি অন্ধকারের বুক চিরে অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলল। আকাশে মেঘ কেটে এক চিলতে চাঁদ উকি দিল, যেন নতুন এক গল্পের সাক্ষী হতে। এরপর শুভর জীবন থেকে কেটে যায় 5 বছর। এই 5 বছরে শুভর কোনো খবর ছিল না যে সে আসলে মরেই গেছে। একদিন মেরিনা বে স্যান্ডস কনভেনশন হল, সিঙ্গাপুর। সকাল 10টা। বিশাল হলরুম। পৃথিবীর বাঘা বাঘা ব্যবসায়ীরা বসে আছেন। সুলতান মির্জা সামনের সারিতে বসে ঘামছেন। গত 5 বছরে তার সাম্রাজ্য নড়বড়ে হয়ে গেছে। ঋণের দায়ে ডুবতে বসা সুলতানের শেষ সম্বল ঢাকার গুলশানের সেই বিশাল প্রজেক্ট। স্টেজে মিস্টার চ্যাং নিলাম পরিচালনা করছেন। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমাদের পরবর্তী লট ঢাকায় বাংলাদেশের প্রাইম লোকেশনের প্রজেক্ট সুলতান হাইস্ট। বেস প্রাইস 500 কোটি টাকা। বিড শুরু করছি। কালু, খবর নিয়েছিস? চাইনিজ পার্টিটা কি এসেছে? ওরা যদি না কেনে তবে আমি ব্যাংকক থেকে লোন নিতে পারবো না। আমার সব শেষ হয়ে যাবে। বস, টেনশন নিয়েন না। আমি ওদের ম্যানেজারের সাথে কথা বলেছি। ওরা 600 কোটি পর্যন্ত উঠবে। এর বেশি কেউ দাম দেবে না এই প্রজেক্টের জন্য। মার্কেট ডাউন। যাক বাবা, বিক্রিটা হয়ে গেলে বাঁচি। হঠাৎ হলরুমের বিশাল দরজাটা দড়াম করে খুলে গেল। সবার চোখ দরজার দিকে। কালো ইতালিয়ান স্যুট, চোখে কালো চশমা, হাতে দামি ঘড়ি এবং পেছনে 4 জন রাশিয়ান বডিগার্ড নিয়ে ধীর পায়ে প্রবেশ করলো এক যুবক। তার হাঁটার মধ্যে এমন এক রাজকীয় দাপট যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। যুবকের নাম আরিয়ান। 1000 কোটি। পুরো হলরুমে গুঞ্জন শুরু হলো। সুলতান মির্জা চমকে পেছনে তাকালেন। তিনি ছেলেটিকে চিনতে পারলেন না। মুখে হালকা প্লাস্টিক সার্জারির ছাপ, দাড়ি রাখা আর চুলের স্টাইল সম্পূর্ণ আলাদা। কিন্তু ছেলেটার গলার স্বরে সুলতানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এক্সকিউজ মি স্যার, আপনি কি বললেন? 1000 কোটি? শুনতে পাননি মিস্টার চ্যাং? নাকি টাকার অঙ্কটা আপনার ক্যালকুলেটারে ধরছে না? আমি বলেছি 1000 কোটি টাকা ক্যাশ পেমেন্ট। কে এই ছোকরা? এখানে কি মস্করা হচ্ছে? এই প্রজেক্টের ভ্যালুয়েশন তো এত না। আরিয়ান ধীরে ধীরে চশমাটা খুলে পকেটে রাখলো। তার চোখের দৃষ্টি ছুরির মতো ধারালো। সুলতান মির্জা, প্রজেক্ট ভ্যালুয়েশন কত সেটা আপনি ঠিক করবেন না, সেটা ঠিক করবে মিস্টার এস, অর্থাৎ আমি আরিয়ান সহ। এই প্রজেক্ট আমার চাই, কারণ ওটার মাটির নিচে কিছু পুরনো হিসেব চাপা পড়ে আছে। বস, এই ছেলেকে তো চিনি না, নতুন প্লেয়ার মনে হয়। নাম বলল আরিয়ান শাহ।
ইউরোপের বড় ইনভেস্টর। আরিয়ান শাহ নাম শুনিনি। মিস্টার চ্যাং, আমি অবজেকশন দিচ্ছি। এর সোর্স অফ ইনকাম কি? আমার সোর্স অফ ইনকাম জানলে আপনার হার্ট অ্যাটাক করবে সুলতান সাহেব। তবে অফারটা এখনও ভ্যালিড। আপনার পুরো কোম্পানি আর আপনার জীবন দুটো মিলিয়ে যত দাম হয় আমি তার ডবল দিচ্ছি শুধু এই জমিটার জন্য। বিক্রি করবেন নাকি রাস্তার ভিখারি হয়ে নিলাম থেকে বের হবেন? তুই আমার সাথে বেয়াদবি করছিস? জানিস আমি কে? জানি, আপনি একসময় বাঘ ছিলেন। এখন আপনি সার্কাসের বুড়ো বাঘ যার দাঁত পড়ে গেছে। মিস্টার চ্যাং, ডিল ক্লোজ করুন। 1500 কোটি। আর কোনো কথা শুনতে চাই না। সোল টু মিস্টার আরিয়ান শাহ। সুলতান মির্জা ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। আরিয়ান হাসল না, শুধু সুলতানের দিকে তাকিয়ে একটা টিস্যু পেপার ছুঁড়ে দিল। ঘাম মুছুন সুলতান সাহেব। ঢাকা এয়ারপোর্টে দেখা হবে। আমার লিগ্যাল টিম কালকেই আপনার বাড়ি যাবে সাইন করতে। বাড়িটা কিন্তু পরিষ্কার। আরিয়ান গটগট করে বেরিয়ে গেল। সুলতান মির্জা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো এই হাঁটা, এই ধমক খুব চেনা, কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারছেন না। কারণ এই আরিয়ান শাহ আর কেউ না, সে শুভ, যাকে তিনি বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছিলেন। সেই শুভ চেহারায় প্লাস্টিক সার্জারি করার কারণে তাকে চিনতে পারেন না। এদিকে পরের দিন রাত 11টায় ঝুম বৃষ্টি হচ্ছে ঢাকায়। সুলতানের আলিশান বাড়ির বারান্দায় মেহরিন বসে আছে। গত 5 বছরে সে নিজেকে শেষ করে ফেলেছে। রাকিব জেলে যাওয়ার পর তার বিয়ে আর হয়নি। সে জেনেছে তার বাবা কতটা জঘন্য। এটাও জেনেছে যে তার উপর একবার যে স্নাইপার অ্যাটাক হয়েছিল সেটাও তার বাবা করিয়েছিল যেন ওই ডিলটা না হয়। আর কালু যে কিনা বিশ্বাসঘাতকতা করেছিল সেটা একটা নাটক ছিল। এখন মেহরিনের সঙ্গী শুধুই হুইস্কের বোতল। তার চুল উস্কো খুস্কো, চোখের নিচে গভীর কালি। কাজের লোক মতিন এসে বলে, আফামনি আর খায়েন না, লিভারটা পয়সা যাইব, ডাক্তার মানা করছে। মতিন চাচা, লিভার পচলে মানুষ মরে, তাই না? আমি তো মরতেই চাই। মরলে নাকি মানুষের সাথে দেখা হয়। আমি শুভর কাছে যাব, আমি ওকে সরি বলবো। ওই নাম মুখে আনবেন না আফামনি, সাহেব শুনলে সর্বনাশ হইব। নিচে ড্রয়িং রুমে এই বাড়ির নতুন মালিক আইছে, ওই যে সিঙ্গাপুর থেকে। আপনার সই লাগবো। নতুন মালিক? ও বাবা তো সব বেচে দিয়েছে। পাঠাও তাকে, এখানেই পাঠাও, আমি নিচে নামবো না। সিঁড়িতে জুতোর শব্দ। আরিয়ান উঠে এলো বারান্দায়। তার পরনে রেইনকোট, কিন্তু মাথাটা খোলা। বৃষ্টির ছাঁট তার মুখে লাগছে। মেহরিন গ্লাস হাতে দোলনা চেয়ারে দুলছিল। সে মুখ তুলে তাকালো। বিদ্যুতের আলোয় আরিয়ানের ভিজে যাওয়া মুখটা দেখে মেহরিনের হাত থেকে গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। শুভ, তুমি তুমি বেঁচে আছো? শুভ? কে শুভ? আমি আরিয়ান শাহ। আমার বাবা এই রাজপ্রাসাদের নতুন মালিক। সই করতে এসেছি। নিন কাগজ। না, তুমি মিথ্যে বলছো। এই চোখ, এই চাউনি, আমি ভুল করতে পারি না। তুমি শুভ, তুমি মরনি। মেহরিন টলতে টলতে আরিয়ানের কাছে এসে তার শার্ট খামচে ধরল। আরিয়ান তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিল না, কিন্তু তার শরীরে পাথরের মতো কাঠিন্য। মদ খেয়ে কি মানুষের হ্যালুসিনেশন হয় মিস মেহরিন? শুভ মারা গেছে 5 বছর আগে। আপনি তো মেরেছিলেন, তাই না? নাকি আপনার বাবা মেরেছে? কি জানি, মরা মানুষের খবর আমি রাখি না। আমি মারিনি শুভ, বিশ্বাস করো। আমি সেদিন ইচ্ছে করে মিসফায়ার করেছিলাম। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বাবা তোমাকে নদীতে। চুপ করুন, একদম চুপ। আপনার এই কুমিরের কান্না দেখার সময় আমার নেই। 5 বছর আগে যেই ছেলেটা আপনার পায়ে কান্না করে ভিক্ষা চেয়েছিল একটু ভালোবাসার জন্য, সে মরে পচে গেছে। আমি ব্যবসায়ী, আমি এখানে লাভ ক্ষতির হিসাব করতে এসেছি। লাভ ক্ষতি? তুমি জানো এই 5 বছর আমি কিভাবে বেঁচে আছি? প্রতিটা মুহূর্ত আমি নরকে ছিলাম। আমি ভেবেছি তুমি নেই। নরক? নরক কী জিনিস সেটা আপনি এখনও দেখেননি মিস মেহরিন। আমি দেখেছি। পানির নিচে দম বন্ধ হয়ে মরার সময় যে নরক দেখা যায় সেটা আমি দেখেছি। আমার শরীর থেকে মাছের মাংস ঠুকরে খেয়েছে, সেটা আমি সহ্য করেছি। আর আপনি
এসি রুমে বসে দামি মদ খেয়ে দুঃখ বিলাস করছেন? শুভ, আমাকে শাস্তি দাও, যা খুশি করো, কিন্তু বলো তুমি আমাকে ঘৃণা করো না। বলো। মেহরিন কান্নায় ভেঙে পড়ে আরিয়ানের পায়ের কাছে বসে পড়ল। তার হাত আরিয়ানের পায়ে লাগলো। সেই 5 বছর আগের কথা মনে পড়ে। এই হাত এদিন আমার পায়ে পড়বে। আরিয়ান নিচু হয়ে মেহরিনের চিবুক ধরে মুখটা উপরে তুলল। ঘৃণা? না, ঘৃণা করার জন্য যতটুকু অনুভূতি দরকার সেটা আমার নেই। আপনি আমার কাছে এখন শুধু একটা দলিলে সাইন করার সিগনেচার। সই করুন। আর হ্যাঁ, বাড়িটা খালি করার জন্য কাল সকাল পর্যন্ত সময় দিলাম। এরপর বুলডোজার চলবে। শুভ, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু এভাবে যেও না। মরতে চাইলে ছাদ থেকে লাফ দিন, আমার সামনে ড্রামা করবেন না। সাইন করুন। আরিয়ান ফাইলটা ছুঁড়ে দিল। মেহরিন কাঁপতে কাঁপতে সই করলো। আরিয়ান ফাইলটা নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরল। একটা কথা বলে যাও, তুমি কি হাসপাতালটা বানাবে? শুভর স্বপ্নের হাসপাতাল। হাসপাতাল হবে, তবে সেটা শুভ মেমোরিয়াল হবে না। সেটা হবে সুলতান মির্জার পতনের স্মৃতিস্তম্ভ। আমার প্রতিটি ক্ষতের হিসাব আমি নেব মিস মেহরিন, প্রতিটি ক্ষতের। আরিয়ান অন্ধকারে মিলিয়ে গেল। মেহরিন ভাঙা কাঁচের ওপর বসে রইল। তার হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে টের পাচ্ছে না। পরের দিন দুপুর 2টো। 5 বছর আগে এদিকে যে শুভর সৎ মা রিনা বেগম গুলশানের প্রাসাদে বসে হীরের গয়না নিয়ে গল্প করতেন, আজ তিনি মোহাম্মদপুরের এক ঘিঞ্জি বস্তির এক অন্ধকার ঘরে থাকেন। শুভর বাবা চৌধুরী সাহেব গত 3 বছর হলো স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুর আগে জুয়া খেলে সব সম্পত্তি হারিয়েছেন। রিনা এখন অন্যের বাড়িতে কাজ করে খান, কিন্তু অহংকারটুকু এখনো যায়নি। আরিয়ান যখন তার ঘরের ভাঙা দরজায় টোকা দিল, রিনা তখন বাসি ভাত পান্তা করে খাচ্ছে। কে ঘর ভাড়ার লাগে আইসেন? কইলাম তো আগামী সপ্তাহে দিমু। আমার শরীরটা ভালো না, আর জ্বালাইয়েন না তো। ঘর ভাড়ার জন্য আসিনি রিনা আন্টি, হিসেবের খাতাটা মেলাতে এসেছি। কি অদ্ভুত, তাই না? গুলশানের ডাইনিং টেবিলে বসে একদিন আমাকে কুকুর বলে তাড়িয়ে দিয়েছেন, আজ আপনার নিজের খাবার থালায় কুকুরের রুচিও হবে না। রিনা বেগম চমকে উঠে দাঁড়ালেন। তিনি আরিয়ানকে চিনতে পারলেন না। দামি স্যুট, চোখে চশমা আর গায়ের দামি পারফিউমের গন্ধে এই বস্তির ঘরটা যেন মানাচ্ছে না। তুমি কে বাবা? আন্টি ডাকলা যে, আমার চিনো? চিনব না? খুব ভালো করে চিনব। আমি সেই ছেলে যাকে তুমি চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে দিয়েছিলে, যার মায়ের গহনা বেচে তুমি লেডিস ক্লাবে পার্টি দিতে, যার কারণে তোমরা আমাকে ত্যায্যপুত্র করেছিলে। শুভ, মনে পড়ে? শুভ, তুই তুই বাইচে আসোস? ও মাগো, আমি তো বলছিলাম তুই মইরা গেছোস। এ আমি কি দেখতাছি? মরা মানুষ ফিরে আসে না আন্টি, কিন্তু পাপ ফিরে আসে। আমি তোমার পাপ আজ হিসেব নিতে এসেছি। এই নাও। আরিয়ান পকেট থেকে এক বান্ডিল টাকা, প্রায় 5 লাখ বের করে রিনার তক্তপোষের ওপর ছুঁড়ে মারল। টাকার বান্ডিলটা দেখে রিনার চোখ লোভাতুর হয়ে উঠল। তিনি হাত বাড়িয়ে টাকাটা ধরতে গেলেন। হাত দিও না, টাকাটা এখনো তোমার হয়নি। এটা একটা জিনিসের দাম। 5 বছর আগে যে ডায়েরিটা আমি বাবার টেবিলে ছুঁড়ে মেরেছিলাম, ওটা 7 নম্বর পাতাটা। আমি জানি ওটা তুমি ছিঁড়ে রেখে দিয়েছ বাবাকে ব্ল্যাকমেল করবে বলে। ওটা আমার চাই। ডায়েরি? ও, ওই পোড়া খাতাটা তুই জানলি কেমনে ওটা আমার কাছে? চৌধুরী সাহেব মরার আগে হসপিটালে আমার লোকেদের কাছে বলে গেছে যে তুমি এই পাতা দিয়ে ব্ল্যাকমেল করতে। বের করো ওটা, পাতাটা দাও। এই টাকা তোমার, আর না দিলে বস্তির মস্তানদের বলে দেব এই ঘরে গুপ্তধন আছে। না না, দিতাছি বাবা, দিতাছি। তুই আমারে মারিস না। রিনা বেগম তোষকের নিচ থেকে একটা পুরনো জং ধরা বিস্কুটের টিন বের করলেন। তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো একটা ভাঁজ করা কাগজ বের করে দিলেন। আরিয়ান কাগজটা ছোঁ মেরে নিল। রিনা টাকাটা বুকের সাথে চেপে ধরলেন। কাগজটা খুলে পড়তে শুরু করলো। মায়ের হাতের পরিচিত লেখা। কালির অক্ষরগুলো ঝাপসা হয়ে গেছে, কিন্তু এখনো পড়া যাচ্ছে। আমার শরীরটা দিন দিন অবশ হয়ে যাচ্ছে। আজ আমি নিশ্চিত হলাম আমার খাবারে বিষ মেশানো হচ্ছে, আর এটা করেছে আমার স্বামী চৌধুরী এবং তার প্রেমিকা রিনা। ওরা আমার ইন্স্যুরেন্সের 10 কোটি টাকা পাওয়ার জন্য আমাকে মারতে চায়।
চৌধুরী আজ রাতে আমাকে জোর করে দুধ খাইয়ে দিয়েছে। রিনা দাঁড়িয়েছিল দরজার ওপাশে। আমি জানি না আমি আর কতক্ষণ বাঁচবো। আমার শুভকে ওরা। লেখাটা এখানেই শেষ। আরিয়ান কাগজটা মুড়িয়ে পকেটে রাখলো। তার চোয়াল শক্ত হয়ে গেছে। তার মনে হচ্ছে এখনই রিনার গলায় টিপে ধরতে, কিন্তু সে নিজেকে সামলালো। মৃত্যু এদের জন্য খুব ছোট শাস্তি। বাবা, টাকাটা তো পাইলাম না, এবার আমারে একটু মাফ কইরা দে। তোর বাপে আমারে দিয়া এই কাজ করাইছে। আমি তো তখন কোচি আসিলাম, বুঝি নাই। কচি ছিলা তাই না? ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। টাকাটা রাখো, পেট ভরে খাও। আল্লাহ তোরে বাঁচায় রাখুক বাবা, তুই অনেক বড় হবি। দয়া করো না আন্টি, তোমার মুখে দয়া মানায় না। আর শোনো, আমি বাইরে গিয়ে কিছু লোকজনকে বলে দিচ্ছি যে তোমার কাছে 5 লক্ষ টাকা আছে। সাবধানে থেকো। বস্তির চোর ডাকাত কিন্তু টাকার গন্ধ খুব দ্রুত পায়। মানে তুই এটা কি কইলি? তাইলে তো ওরা আমারে মায়ের টাকা নিয়ে যাইব। শুভ, তুই না আমার ছেলে, এমন করিস না। তুমি কি আমাকে ছেলে হিসেবে মেনেছিলে? তুমি তো আমাকে চোর বানিয়েছিলে। আজ তুমিও চোর। এই টাকা চুরির টাকা হিসেবে গণ্য হবে। পুলিশ আসছে। এনজয় ইয়োর লাইফ আন্টি। শুভ, না যাস না, টাকাটা নিয়ে যা, আমার জান বকশ কর। আরিয়ান কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলো। সে সোজা বস্তির মোড়ের ক্লাবের ছেলেদের দিকে তাকিয়ে ইশারা করলো। আরিয়ান গাড়িতে ওঠার আগেই রিনার ঘর থেকে চিৎকার শোনা গেল। ওরে বাপরে, টাকা দে বুড়ি, টাকা দে। আরিয়ান গাড়ির এসি বাড়িয়ে দিল। রিনার আর্তনাদ তার কানে পৌঁছালো না। সে ড্রাইভারকে বলল, এয়ারপোর্টে চলো। বিকেল 5টা, মাঝ আকাশ। আরিয়ানের প্রাইভেট জেট উড়ছে আকাশে। জেটের লাক্সারিয়াস কেবিনে বসে আছে আরিয়ান। জানালার বাইরে সাদা মেঘ। তার হাতে একটা পুরনো ছবি। পল্টু আর সে গ্যারেজে বসে আছে। দুজনেই কালি মাখা, মুখে হাসছে। আরিয়ান ছবিটার ওপর হাত বোলালো। সে ভাবছে 5 বছর আগে বুড়িগঙ্গায় যখন মাঝি তাকে তুলেছিল, তখন সে প্রায় মৃত। মাঝি তাকে হাসপাতালে না নিয়ে সোজা আজিমপুর গোরস্থানের কাছে এক গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে মিস্টার মালিক ছিলেন। তিনি শুভর চিকিৎসার ব্যবস্থা করেন, তাকে বিদেশে পাঠান এবং তাকে আজকের আরিয়ান শাহ হিসেবে গড়ে তোলেন। মিস্টার মালিকের একটাই শর্ত ছিল, তিনি শুভকে শক্তি দেবেন, কিন্তু সেই শক্তি দিয়ে অন্যায়ের বিচার করতে হবে। আর আরিয়ানের প্রাইভেট জেটে মিস্টার মালিক হুইস্কির গ্লাস হাতে আরিয়ানের সামনের সিটে বসেছিলেন। মন খারাপ মায়ের খুনির কথা জেনে? মন খারাপ না স্যার, হালকা লাগছে। একদিন শুধু জানতাম ওরা খারাপ, আজ প্রমাণ পেলাম। কিন্তু পল্টু তো এসবের কিছুই জানতো না। ও শুধু আমাকে ভালোবেসেছিল। আমাকে বন্ধু কম, ভাই বেশি ভাবতো। ওর রক্ত আমি বৃথা যেতে দেব না। সুলতানের বাড়িটা তো কিনলে, এখন কি করবে? ভেঙে ফেলবে? হ্যাঁ, আগামী সপ্তাহে ভাঙা শুরু হবে। সুলতান মির্জার পাপের প্রসাদের উপর আমি আমার হাসপাতাল বানাবো, মানবতার হাসপাতাল। আর হাসপাতালের গেটের পল্টুর একটা স্ট্যাচু থাকবে, যাতে সবাই চেনে এই শহরে একজন মেকানিক তার জীবন দিয়ে এই ইটগুলো গেঁথে দিয়ে গেছে। আর মেয়েটা মেহেরিন, তাকে কি করবে? সে তো শুনলাম এখানেই আছে। সে তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। তাকে আমি মারব না, তাকে আমি বাঁচিয়ে রাখবো, যাতে সে প্রতিদিন দেখে তার বাবার সাম্রাজ্য কিভাবে ধুলোয় মিশে যাচ্ছে। মৃত্যু খুব সহজ শাস্তি স্যার, বেঁচে থেকে সব হারানো, এটাই আসল নরক। গুড, তৈরি হও আরিয়ান, প্লেন ল্যান্ড করছে। ঢাকায় আসল খেলা এখন শুরু হবে। প্লেন ঢাকার রানওয়ে স্পর্শ করলো। আরিয়ান ছবিটা বুক পকেটে রাখলো, ঠিক হার্টের কাছে। তার চোখে এখন আর কোনো আবেগ নেই, আছে শুধু ফিনিশিং লাইনে পৌঁছানোর জেদ। এভাবেই 1 সপ্তাহ পর সকাল 11টা, মতিঝিল। সুলতানের গোপন আস্তানা পুরনো এক জরাজীর্ণ অফিস। 1 সপ্তাহ আগের সেই বিলাসবহুল জীবন এখন ইতিহাস। গুলশানের বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন শুভর হাসপাতালের পাইলিংয়ের কাজ চলছে। সুলতান মির্জা এখন মতিঝিলের এক ভাঙাচোরা অফিসে লুকিয়ে আছেন। টিভিতে ব্রেকিং নিউজ চলছে। ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মির্জা সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। তার ফার্মাসিউটিক্যালস কোম্পানির
গোডাউন থেকে বিপুল পরিমাণের অবৈধ ড্রাগস এবং অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শেয়ার বাজারে সুলতান গ্রুপের শেয়ার দর শূন্যের কোঠায়। বন্ধ কর এই নাটক, সব মিথ্যা। আমার শেয়ার কিভাবে ক্র্যাশ করে কালু? আমার ইনভেস্টাররা কোথায়? বস, কেউ ফোন ধরছে না। চাইনিজ ইনভেস্টররা বলছে তারা আরিয়ান শাহের সাথে ডিল করেছে। আরিয়ান শাহ মার্কেটে সব শেয়ার কিনে নিয়েছে। বস, আমরা শেষ। পুলিশ যে কোনো সময় এই লোকেশন ট্র্যাক করে ফেলবে। আরিয়ান শাহ কে এই শয়তান? কেন সে আমার পেছন লেগেছে? আমার 50 বছরে সাজানো বাগান সে 1 সপ্তাহে পুড়িয়ে দিল। 1500 কোটি টাকা দিয়ে আমার বাড়ি কিনে নিল। বস, একটা খবর আছে। আমি খোঁজ নিয়েছি এই আরিয়ান শাহের আসল পরিচয়। বস, ও আর কেউ না, ও শুভ, সেই বস্তির অ্যাম্বুলেন্স ড্রাইভার যাকে আমি নদীতে। অসম্ভব, ও তো মরে গেছে। মরে নাই বস, ফিরে এসেছে। দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। আর সকালে আপনার যে গোডাউনে রেড হয়েছে, সেখানে পুলিশকে ইনফরমেশন ওই দিয়েছে। ও আপনাকে ভিখারি বানিয়ে ছাড়লো বস। ভিখারি? সুলতান মির্জা মরে যাবে কিন্তু হারবে না। শুভ ভেবেছে ও জিতে গেছে। না, আমার কাছে এখনো একটা ট্রাম্প কার্ড আছে। মেহেরিন কোথায় কালু? বস, ম্যাডাম তো সেই যে বাড়ি থেকে বের হয়েছে, আর খোঁজ নাই, ফোনও বন্ধ। খুঁজে বের কর, পাতালে থাকলেও খুঁজে বের কর। শুভ মেহেরিনকে ভালোবাসতো। এই দুর্বলতাটাই আমার শেষ অস্ত্র। শুভ আমার প্রজেক্টে হাসপাতাল বানাচ্ছে, আমি ওই হাসপাতালে কবর বানাবো। কালু, আমার পুরো টিম, সবাইকে খবর দে, আজ রাতে শেষ খেলা হবে। বস, কিন্তু আপনার কাছে তো টাকা নাই। গুন্ডারা টাকা ছাড়া নড়বে না। টাকা লাগবে না, ওদের বলবি আজ রাতে ওরা যা লুট করতে পারবে সব ওদের। শুধু আমার কাজটা করে দিতে হবে। আরিয়ান শাহ ওরফে শুভ লাশ আমার চাই। সুলতানের চোখে এখন আর ব্যবসার লোভ নেই, আছে কেবল ধ্বংসের উন্মাদনা। সে জানে তার পতন নিশ্চিত, কিন্তু সে একা মরবে না। রাত 9টা। এদিকে বনানী, শুভর পেন্ট হাউস। বাইরে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। শুভর পেন্ট হাউসের বিশাল গ্লাস উইন্ডো দিয়ে শহরের বৃষ্টি দেখা যাচ্ছে। রুমের আলো নেভানো, শুধু বাইরের বিজলির আলোয় ঘরটা মাঝে মাঝে আলোকিত হচ্ছে। শুভ একটা সোফায় বসে হুইস্কি খাচ্ছে, তার শার্টের হাতা গোটানো। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শুভ বিরক্ত হয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে আছে মেহেরিন। বৃষ্টিতে তার সালোয়ার কামিজ ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো। শীতে এবং ভয়ে সে কাঁপছে। কি ব্যাপার মিস মেহরিন? সুলতান মির্জার কি থাকার জায়গা নেই যে মেয়ের জন্য আমার কাছে ভিক্ষা চাইতে পাঠিয়েছে? দরজাটা বন্ধ করো শুভ, প্লিজ। ওরা আমাকে ফলো করছে। শুভ দরজা বন্ধ করে পিস্তল বের করে মেহেরিনের দিকে তাক করে। ওরা মানে কারা? তোমার বাবার লোক নাকি পুলিশ? বাবাকে বাঁচাতে এসেছো? আমাকে মেরে বাবার রাজত্ব ফিরিয়ে নিতে? এটাই প্ল্যান? প্ল্যান? তুমি এখনো ভাবছো আমি বাবার দলে? শুভ, 5 বছর আগে। 5 বছর আগের কথা তুলবে না, একদম না। সেদিন তুমি ট্রিগার চেপেছিলে মেরিন, আমি নিজের চোখে দেখেছি। গুলিটা মিস হয়েছে সেটা আমার ভাগ্য, কিন্তু তোমার ইন্টেনশন ছিল আমাকে মারা। আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তুমি কেন বোঝো না? বাঁচাতে চেয়েছিলে গুলি করে? বাহ, কি অদ্ভুত ভালোবাসা। হ্যাঁ, গুলি করে। কারণ বাবা বলেছিল আমি যদি গুলি না করি তাহলে তোমাকে ড্রিল মেশিন দিয়ে ছিঁড়ে ফেলবে। আমার হাতে কোনো উপায় ছিল না শুভ। আমি জানতাম যদি মিসফায়ার করি বাবা ভাববে আমি আনারি আর তোমাকে ছেড়ে দেবে। বিশ্বাস করো। মিথ্যাবাদী, নিখুঁত মিথ্যাবাদী তুমি। তোমার বাবার রক্ত তোমার শরীরে। প্রমাণ দাও, প্রমাণ করতে পারবে? প্রমাণ চাও? ঠিক আছে, দেখো প্রমাণ। মেহেরিন কোনো দ্বিধা না করে তার ভেজা কামিজের ওপরের বোতামগুলো ছিঁড়ে ফেলল। সে তার বাম কাঁধের কাপড় সরিয়ে দিল। বিদ্যুতের আলোয় শুভ দেখল মেহেরিনের ফর্সা কাঁধে একটা গভীর পুরনো পোড়া দাগ, গুলির জখম।
এটা এটা কিসের দাগ? সেদিন হসপিটালে যখন আমি গুলি চালিয়েছিলাম, আমি নিজের হাতে রিকেল কন্ট্রোল করিনি। আমি ইচ্ছে করে বন্দুকটা এমনভাবে ধরেছিলাম যাতে সাইডটা আমার কাঁধে আঘাত করে। আমি চেয়েছিলাম ব্যথা পেতে, যাতে আমার কান্নাটা নকল না হয়। এই দাগটা গত 5 বছর ধরে আমাকে মনে করিয়ে দেয়, আমি তোমাকে মারিনি শুভ। আমি তোমাকে বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়েছি। তুমি তুমি নিজের ক্ষতি করছিলে? মেহরিন শুভর কাছে এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে বলে, শুধু কাঁধের ক্ষতি না শুভ, আমি আমার আত্মার ক্ষতি করেছি। 5 বছর ধরে আমি মদ খেয়েছি শুধু এই আশায় যে একদিন আমি মরে যাব আর তোমার কাছে ক্ষমা চাইব। কিন্তু তুমি ফিরে এসে আমাকে ঘৃণা করলে। শুভর হাত থেকে পিস্তলটা ধপ করে কার্পেটে পড়ে গেল। তার চোখের ঘৃণা নিমেষে জল হয়ে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। এই মেয়েটা ঘাতক নয়, এই মেয়েটা তার রক্ষক। বাইরে বিশাল এক বাজ পড়ার শব্দ হলো। শুভ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হ্যাঁচকা টেনে মেহরিনকে নিজের বুকের কাছে টেনে নিল। মেরিন, বলো। আমি আমি অন্ধ ছিলাম, আমাকে মাফ করে দাও। চুপ করো, কোনো কথা না। শুধু আমাকে অনুভব করো, আমি বেঁচে আছি কিনা দেখো। শুভর ঠোঁট মেহরিনের ঠোঁটের ওপর আছড়ে পড়ল। কোনো ভদ্রতা বা দ্বিধা নেই, আছে 5 বছরের জমানো তৃষ্ণা। মেহরিন শুভর ভেজা শার্ট খামচে ধরল, যেন সে এখনই পড়ে যাবে। দুজনের শরীর বৃষ্টির পানিতে ভেজা, কিন্তু স্পর্শে আগুনের উত্তাপ। শুভ মেহরিনকে পাঁজাকোলা করে সোফায় নিয়ে গেল না, কার্পেটের ওপরেই নামিয়ে দিল। মেহরিন শুভর ঠোঁট থেকে নিজেকে সামান্য ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, থেমো না শুভ, আজ থামবে না। আমি তোমাকে ঘৃণা করার চেষ্টা করেছি মেরিন, খোদার কসম চেষ্টা করেছি, কিন্তু পারিনি। প্রতিটা মুহূর্ত আমি শুধু এই দিনটার অপেক্ষা করেছি। প্রমাণ করো তুমি আমাকে এখনো ভালোবাসো। আমার এই দাগটা, এটা মুছে দাও শুভ। শুভ মেহরিনের কাঁধে সেই পোড়া দাগটায় আলতো করে চুমু খেল। মেহরিন শিউরে উঠল। বাইরের জানলার কাঁচ ছিঁড়ে বিজলি চমকালো। ঘরটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। শুভ মেহরিনের ভেজা কামিজের বাকি বোতামগুলো ছিঁড়ে ফেলল। মেহরিন কোনো বাধা দিল না, সে বরং শুভর গলার কাছে মুখ গুজে দিল। তোমার শরীর খুব ঠান্ডা। আগুন জ্বালাও, আমাকে পুড়িয়ে দাও। আমি ছাই হতে চাই শুভ। তুমি ছাই হলে আমি বাঁচবো কি করে? তুমি তো আমার ফিনিক্স। মেহরিন শুভর ঘাড় জড়িয়ে ধরে তাকে নিজের ওপর টেনে নিল। তাদের ভেজা কাপড়গুলো একে একে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। বাইরের ঝড়ের শব্দের সাথে ঘরের ভেতরের দীর্ঘশ্বাস আর গোঙানি একাকার হয়ে গেল। 5 বছর আগে লিফটে যে অসমাপ্ত ইচ্ছা ছিল, আজ তা পূর্ণতা পেল। শুধু দুটি আত্মা একে অপরের মধ্যে মিশে গিয়ে 5 বছরের কষ্ট ভুলতে চাইল। কিছুক্ষণ পর বৃষ্টির বেগ কমেছে। শুভ আর মেহরিন ফ্লোরে শুয়ে আছে। শুভ মেহরিনকে জড়িয়ে ধরে আছে, মেহরিনের মাথা শুভর বুকে। শুভ, সবকিছু ছেড়ে চলো, কোথাও চলে যাই, অনেক দূরে, যেখানে বাবা নেই, সুলতান হাইটস নেই, প্রতিশোধ নেই। যাব, সব শেষ করে যাব। কাল সকালে সূর্যটা উঠুক। সুলতানের পতন আমি দেখেছি, কিন্তু তার শেষটা দেখা বাকি। এরপর আমরা মুক্ত। আমার ভয় করছে, বাবা চুপ করে থাকার মানুষ না। ভয় পেও না, এখন তুমি আমার সীমানায় আছো। এখানে আজরাইলকেও অনুমতি নিয়ে ঢুকতে হয়। হঠাৎ শুভর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার, ভিডিও কল। শুভ উঠে বসলো। মেহরিন আতঙ্কিত হয়ে শুভর হাত ধরল। শুভ কলটা রিসিভ করলো। ফোনের স্ক্রিনে সুলতান মির্জার মুখ ভেসে উঠল। তার পেছনে আবছা অন্ধকারে দেখা যাচ্ছে শুভর নির্মাণাধীন হাসপাতালের পিলারে বাঁধা কয়েকজন নাইট গার্ড, এবং পিলারের গোড়ায় লাল বাতি জ্বলছে, যেটা টাইম বোমা। কি জামাই বাবাজি, হানিমুন পিরিয়ড শেষ হলো। আমি ভাবলাম বাসর রাতের ডিস্টার্ব করব না, কিন্তু হাতে সময় কম। সুলতান, গার্ডগুলোকে ছেড়ে দাও। তোমরা যা বলার আমাকে বলো। আরে শান্ত হ, গার্ডদের কিচ্ছু করব না, ওরা তো চুনোপুটি। আমার টার্গেট তুই,
ভালো করে দেখ তোর স্বপ্নের প্রজেক্ট। আমি পিলারের গোড়ায় C4 এক্সপ্লোসিভ ফিট করেছি। রিমোট আমার হাতে। ভোর 4টায় বোতাম চাপবো। তোর হাসপাতাল, তোর গার্ড আর এই পুরো এলাকা ধুলো হয়ে যাবে। বাবা, তুমি পাগল হয়ে গেছো? ওখানে নিরীহ মানুষ আছে, তুমি আর কত নিচে নামবে? ও, আমার মা জননী এখানে খুব ভালো। শোন মা, তুই যদি তোর প্রেমিককে বাঁচাতে চাস তবে ওকে নিয়ে সাইটে চলে আয়। আমি তোদের দুজনকে শেষবারের মতন একসাথে দেখতে চাই। পুলিশ আনবি না, চালাকি করবি না, করলেই বুম। ঠিক আছে সুলতান, আমি আসছি, কিন্তু মনে রেখো আমি একা আসবো না। আমি আমার 5 বছরের হিসেব নিয়ে আসবো। চলে আয়। আজ রাতে গুলশানের মাটিতে রক্ত মিশবে। কার রক্ত সেটা সময়ই বলবে। কল কেটে গেল। শুভ দ্রুত উঠে প্যান্ট পরে নিল। সে আলমারি থেকে তার লাইসেন্স করা পিস্তলটা বের করে লোড করলো। আমিও যাব। না, তুমি এখানে থাকবে। ওটা একটা ফাঁদ। শুরুটা আমরা একসাথে করেছিলাম শুভ, ওই লিফটে, ওই অ্যাম্বুলেন্সে। শেষটাও একসাথেই করব। বাবা আমাকে মারবে না, আমি তোমার ঢাল হব। মেহরিন, বোঝার চেষ্টা করো। তুমি যদি আমাকে রেখে যাও, আমি ছাদ থেকে লাফ দেব শুভ। আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, কিন্তু আমার পেছনে থাকবে। চলো। রাত 3:30। নির্মাণাধীন ভবনের ছাদে বাতাস খুব বেশি। চারপাশ খোলা, শুধু রড বেরিয়ে আছে। মাঝখানে একটা ফ্লাড লাইট জ্বালানো। সুলতান মির্জা একটা চেয়ারে বসে আছেন, হাতে বোমার রিমোট। তার পাশে কালো এবং 10 জন অস্ত্রধারী গুন্ডা। সিঁড়ির দরজা দিয়ে শুভ আর মেহেরিন ছাদে উঠল। শুভর হাতে পিস্তল, কিন্তু সে সেটা নামিয়ে রেখেছে। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই সিটি। কে রে শুভ? নিজের কেনা জমিতে নিজের কবর হতে কেমন লাগবে বলতো? সুলতান, তুমি টাকার জন্য মানুষ মেরেছ, আর আমি মানুষের জন্য টাকা খরচ করেছি। এখানেই আমাদের পার্থক্য। তুমি আজ একা, তোমার পাশে শুধু ভাড়াটে কুকুর, আর আমার পাশে ভালোবাসা। বস, জ্ঞান দিতেছে, গুলি করি। দাঁড়া, এত সহজে মৃত্যু ওকে দেব না। মেহরিন, এদিকে আয়, বাবার কাছে আয়। তুমি আমার বাবা নও, তুমি একটা জানোয়ার। আমি শুভর সাথেই মরবো। এত বড় কথা, তুই আমার রক্ত হয়ে এই ছোট লোকের হয়ে কথা বলিস? ঠিক আছে, তবে তোরা দুজনেই মর। সুলতান মির্জা রিমোটের লাল বোতামে চাপ দেওয়ার জন্য আঙুল তুললেন। কালু শুভর দিকে বন্দুক তাক করলো। পরিস্থিতি চরম উত্তেজনার। শুভ মেহেরিনকে নিজের পেছনে আড়াল করার চেষ্টা করলো। সুলতান থামো, রিমোট চাপলে তুমিও মরবে। বিল্ডিং ধসে পড়লে আমরা কেউ বাঁচবো না। আমি তো মরতে এসেছি, কিন্তু তোকে নিয়েই মরবো। সুলতানের আঙুল বোতামে ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে গুরুম দূরে কোথাও থেকে একটা স্নাইপারের গুলি ছুটে এলো। গুলিটা সুলতানের হাতে লাগলো না, লাগলো তার হাতের রিমোট কন্ট্রোলারে। রিমোটটা ছিটকে গিয়ে ছাদের কিনারা দিয়ে নিচে পড়ে গেল। আহ না! বলেছিলাম না সুলতান, আমি একা আসি না। আমার স্নাইপার পল্টুর মতো ভুল করে না। কালো এবং তার দল শুভর দিকে দৌড়ে এলো। শুভ মেহেরিনকে একটা পিলারের আড়ালে ঠেলে দিয়ে নিজেও গুলি চালানো শুরু করলো। ধুম ধুম। শুভর গুলিতে 2 জন গুন্ডা পড়ে গেল, কিন্তু ওরা সংখ্যায় বেশি। শুভ পিলারের আড়ালে। শুভ, তোমার গুলি শেষ হয়ে যাবে। ভয় নেই, পুলিশ আসছে। আমি টাইমিং করে এসেছি। নিচ থেকে সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশ এবং র্যাব পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে। কালুর লোকেরা ভড়কে গেল। সুলতান মির্জা পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছেন। তার সব প্ল্যান ভেস্তে গেছে। কালু, আমার কভার দে, আমি পালাবো। বস, পুলিশ নিচে, পালানোর পথ নাই। শুভ আড়াল থেকে বেরিয়ে এলো। পালানোর পথ নেই সুলতান, আত্মসমর্পণ করো। কখনো না, আমি সুলতান মির্জা। সুলতান পকেট থেকে একটা গোপন পিস্তল বের করে শুভর দিকে তাক করলেন। শুভ তৈরি ছিল না। মেহেরিন চিৎকার করে উঠল। শুভ, সরে যাও।
মেহেরিন দৌড়ে শুভর সামনে চলে এলো, কিন্তু সুলতান গুলি চালালেন না। তিনি হঠাৎ পিস্তলটা মেহেরিনের দিকে ঘোরালেন। তোর জন্যই আজ আমার এই দশা, তুই মর আগে। না। শুভ ঝাঁপ দিল মেহেরিনকে বাঁচাতে। দুজনেই মাটিতে পড়ে গেল। গুলিটা মেহেরিনের গায়ে লাগলো না, শীষ কেটে চলে গেল। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে সুলতান ভারসাম্য হারিয়ে ছাদের কিনারায় চলে গেলেন। ঠিক সেই মুহূর্তে কালু পুলিশের গুলিতে মারা গেল। পুলিশ ছাদে উঠে এসেছে। সুলতান মির্জা ছাদের একদম কিনারায়, নিচে 10 তলা গভীর অন্ধকার। শুভ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে, সুলতান হাত দাও, পড়ে যাবে। সুলতান মির্জা শুভর বাড়ানো হাতের দিকে তাকিয়ে তারপর মেহেরিনের দিকে তাকিয়ে বলে, রাস্তার ছেলের কাছে জীবন ভিক্ষা নেওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। সুলতান মির্জা নিজেই পেছনের দিকে হেলে গেলেন। তিনি স্বেচ্ছায় নিচে পড়ে গেলেন। মেহেরিন চিৎকার করে উঠল না, সে শুধু চোখ বন্ধ করে ফেলল। নিচ থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ এলো। সুলতান মির্জা শেষ। শুভ মেহেরিনকে জড়িয়ে ধরল। মেহেরিন কাঁপছে। সব শেষ শুভ, সব শেষ। হ্যাঁ জান, অন্ধকার শেষ, এবার ভোর হবে। কিন্তু শুভ জানতো না সুলতানের শেষ দানটা এখনো বাকি। ধস্তাধস্তির সময় সুলতান শুভর পেটের একপাশে একটা বিষাক্ত ছোট ছুরি ঢুকিয়ে দিয়েছিল, যা শুভ উত্তেজনার বশে টের পায়নি। পুলিশ যখন সুলতানের লাশ উদ্ধার করছে, শুভ হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ল। শুভ, কি হলো শুভ? মনে হচ্ছে মূল্যটা চুকাতেই হলো। না শুভ, ডাক্তার, ডাক্তার ডাকো। শুভর চোখ ঝাপসা হয়ে আসছে। সে মেহেরিনের কোলে মাথা রাখলো। আকাশ ফর্সা হয়ে আসছে। পূব আকাশে সূর্য উঠছে, এক নতুন দিনের সূর্য, যা দেখার জন্য শুভ 5 বছর অপেক্ষা করেছিল। ভোর হয়ে গেছে। শুভকে সিটি হসপিটালে নিয়ে এসেছে। শুভর শরীরে রক্ত ভেসে যাচ্ছে। মেহেরিন স্ট্রেচারের সাথে দৌড়াচ্ছে, তার হাতে শুভর হাত। শুভর জ্ঞান প্রায় নেই, সে বিড়বিড় করছে। বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, সেই বস্তির মানুষ যাদের শুভ বিনামূল্যে চিকিৎসা দিত। রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, সবাই গেটে দাঁড়িয়ে কাঁদছে। ডাক্তার প্লিজ কিছু একটা করুন, ওর পালস পাওয়া যাচ্ছে না। ডাক্তার। ম্যাম, আপনি বাইরে থাকুন, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, বিষটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ও মরতে পারে না ডাক্তার, ও অনেক যুদ্ধ করেছে, আজ ওর জেতার দিন। ও কেন হারবে? শুভ চোখ খুলো, শুভ। শুভ অস্পষ্ট স্বরে চোখের পাতা সামান্য ফাঁক করে বলে, মেহেরিন, পল্টু পল্টু ডাকছে। না, একদম না, পল্টুর কাছে যাবে না, তুমি আমার কাছে থাকবে। তুমি কথা দিয়েছো, আমরা দূরে কোথাও চলে যাব। শুভ, কথা বলো। নার্সরা মেহেরিনকে জোর করে ওটির বাইরে বের করে দরজা আটকে দিল। ওটির লাল বাতি জ্বলে উঠল। মেহেরিন দরজা কপাল ঠেকিয়ে বসে পড়ল। তার সাদা কামিজ শুভর রক্তে লাল। সে ফিসফিস করে দোয়া পড়তে লাগলো। হে আল্লাহ, আমার আয়ু নিয়ে নাও, কিন্তু ওকে বাঁচাও। ও অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিও না। ও তো তোমার বান্দাদের জন্যই জীবন দিয়েছে। সময়ের কাঁটা ঘুরছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। বাইরের ভিড় কমছে না, বরং বাড়ছে। সবাই হাত তুলে দোয়া করছে তার শ্যাডো ভাইয়ের জন্য। মেহেরিন পাথরের মতো ফ্লোরে বসে আছে, তার চোখে আর জল নেই। হঠাৎ ওটির দরজা খুলল। ডাক্তার রফিক বেরিয়ে এলেন। মাস্ক খোলার পর তার মুখ গম্ভীর। মেহেরিন লাফিয়ে উঠল। ডাক্তার, ও কেমন আছে? কথা বলছে? মিস মেহরিন, আমরা বিষটা শরীর থেকে বের করতে পেরেছি, প্রাণটা হয়তো বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম ও হারবে না। কিন্তু একটা খারাপ খবর আছে, বিষটা তার স্পাইনাল কর্ডে এফেক্ট করেছে, সাথে ছাদ থেকে পড়ার সময় নার্ভে যে ড্যামেজ হয়েছে সেটা পার্মানেন্ট। আই অ্যাম সরি ম্যাম, মিস্টার শুভ আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, তিনি কোমরের নিচে থেকে প্যারালাইজড। মেহেরিনের হাসিটা মিলিয়ে গেল। সে ধপ করে পেছনের বেঞ্চে বসে পড়ল। যে ছেলেটা সারা জীবন দৌড়েছে, সবার আগে ছুটেছে মানুষের বিপদে, সে আর হাঁটবে না? বেঁচে তো আছে, আমার শুভ বেঁচে তো আছে। এই পর্যন্তই ছিল শুভর গল্প।
ধীরে ধীরে চিকিৎসার মধ্য দিয়ে 1 বছর কেটে যায়। গুলশানে সুলতান মির্জার বাড়ির উপর যে হসপিটালের কাজ চলছিল সেটা বন্ধ হয়নি, সেখানে হয়ে উঠেছে মানবতা জেনারেল হসপিটাল। 1 বছর কেটে গেছে, সুলতান মির্জার সেই পাপের প্রাসাদের কোনো চিহ্ন নেই। সেখানে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 15 তলা বিশিষ্ট অত্যাধুনিক মানবতা জেনারেল হসপিটাল। আজ উদ্বোধন। পুরো হাসপাতাল সাদা ফুল দিয়ে সাজানো। মেহেরিন গাড়ি থেকে নামলো। তার পরনে আর কোনো ওয়েস্টার্ন ড্রেস নেই, সে পরেছে সাদা সুতির শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। তাকে এখন একজন দায়িত্বশীল ট্রাস্টি মনে হচ্ছে। সাংবাদিকরা তাকে ঘিরে ধরল। ম্যাম, এই হসপিটাল নিয়ে অনেক আলোচনা। শোনা যাচ্ছে এখানে নাকি গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, এটা কি সত্যি? জি, এই হসপিটালের 40% বেড গরিব ও অসহায়দের জন্য সংরক্ষিত, আর এর খরচ বহন করবে আরিয়ান গ্রুপ। এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা একটা এবাদতখানা। ম্যাম, এই প্রজেক্টের মূল স্বপ্নদ্রষ্টা মিস্টার আরিয়ান শাহ ওরফে শুভ সাহেবকে আমরা গত 1 বছরে দেখিনি। উনি কি আজ আসবেন? উনি আড়ালে থাকতেই পছন্দ করেন, তবে উনি আছেন। এই হসপিটালের প্রতিটা ইটে, প্রতিটা নিঃশ্বাসে উনি আছেন। আপনারা অনুষ্ঠান শুরু করুন, আমি আসছি। মেহেরিন ভিড় কাটিয়ে উদ্বোধনের পার্টিতে গেল। সবশেষে সে লিফটের দিকে গেল। লিফট 15 তলায় উঠল। এই ফ্লোরটা পাবলিকের জন্য নয়, এখানে একটা বিশেষ কেবিন আছে যার সামনে বিশাল একটা ছাদ বাগান, প্রাইভেট জোন। গোধূলি লগ্ন, আকাশের রং লালচে কমলা। ছাদ বাগানের এক কোনায় একটা ইলেকট্রনিক হুইল চেয়ারে বসে আছে শুভ। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, তার পায়ের ওপর একটা হালকা চাদর দেওয়া। সে এক দৃষ্টিতে নিচের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছে। তার চুলে পাক ধরেছে, চোখের কোণে ক্লান্তির ছাপ, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি। মেহেরিন ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো। শুভ হয়তো শব্দ পায়নি বা পেয়েও চুপ করে আছে। মেহেরিন আলতো করে শুভর কাঁধে হাত রাখলো। কি দেখছো? শহরটা দেখছি। ওপর থেকে শহরটাকে খুব শান্ত মনে হয়, তাই না? অথচ নিচে কত কোলাহল, কত যুদ্ধ। তোমার যুদ্ধ শেষ শুভ। নিচতলায় হাজার হাজার মানুষ তোমার নাম নিচ্ছে। তারা তোমাকে এক নজর দেখতে চায়, যাবে না? শুভ হুইল চেয়ারটা ঘুরিয়ে মেহেরিনের দিকে তাকালো। না, হিরোদের আড়ালে থাকাই ভালো। সামনে এলেই মানুষ খুদ খোঁজে। তারা দেখবে তাদের হিরো একটা পঙ্গু মানুষ, সে যে নিজের পায়ে দাঁড়াতে পারে না। তাদের বিশ্বাস ভেঙে যাবে। মেহেরিন শুভর সামনে হাঁটু গেড়ে বসে তার হাতে হাত রেখে, ছি, এমন কথা বলো না। তুমি পঙ্গু নও, তুমি এই শহরের মেরুদণ্ড। তুমি না থাকলে এই ইট পাথরের বিল্ডিংটা দাঁড়াতো না, আর আমিও দাঁড়াতাম না। মেরিন, মাঝে মাঝে ভাবি এই যে পা দুটো হারালাম, এটা কি খুব বড় দাম হয়ে গেল, নাকি পল্টুর জীবনের কাছে এটা কিচ্ছু না? পল্টু ভাই তোমাকে দেখলে গর্ব করতো। জানো, গেটের সামনে পল্টু ভাইয়ের যে স্ট্যাচুটা বানিয়েছো, বাচ্চারা ওটাতে ফুল দিচ্ছে। কেউ ভুলবে না তাকে। আর তোমাকে তোমাকে যে আমি কথা দিয়েছিলাম দূরে কোথাও নিয়ে যাব, এখন তো আমি তোমাকে নিয়ে একটা পাও হাঁটতে পারি না। তোমাকে একটা পঙ্গু স্বামীর সেবা করতে জীবন কাটাতে হয়। এখনো সময় আছে মেহেরিন, তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। চুপ, একদম চুপ। আরেকবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো, আমি তোমাকে এই ছাদ থেকে ফেলে দেব। শুভ, আমি তোমার পা চাই না, আমি তোমার কাঁধ চাই, যে কাঁধে মাথা রেখে আমি কাঁদতে পারবো। আমার কাছে তুমি আমার পৃথিবী। হুইল চেয়ারে বসে থাকো আর দৌড়াও, তুমি আমার শুভ। শুভর চোখে জল এসে গেল। সে হাত বাড়িয়ে মেহেরিনের গাল স্পর্শ করলো। মেহেরিন তার হাতে চুমু খেলো। ফিনিক্স পাখি নাকি ছাই হয়ে উড়ে যায়। আমার ডানা ভেঙে গেছে মেহেরিন, আমি আর উঠতে পারবো না। কে বলেছে উঠতে হবে? তুমি তো বাসা বেঁধেছ এই হসপিটাল, এই মানুষগুলো, এরাই তোমার ডানা। চলো, তোমাকে একটা জিনিস দেখাই। মেহেরিন হুইল চেয়ারটা ঠেলে রেলিংয়ের কাছে নিয়ে গেল। নিচে হাসপাতালের প্রবেশপথে একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ঢুকলো। অ্যাম্বুলেন্সের গায়ে বড় করে লেখা পল্টু অ্যাম্বুলেন্স
সার্ভিস সবার জন্য উন্মুক্ত। অ্যাম্বুলেন্স থেকে একটা মুমূর্ষ রোগীকে নামানো হলো। ডাক্তাররা দৌড়ে এলেন। রোগীর আত্মীয়রা স্বস্তি নিঃশ্বাস ফেলল। শুভ দৃশ্যটা দেখে হাসলো। দেখলে মেরিন, ওই যে চাকা ঘুরছে। 6 বছর আগে একটা ভাঙা চাকা দিয়ে শুরু করেছিলাম, আজও চাকাটা থামেনি। আর থামবেও না ইনশাল্লাহ। শোনো, আগামীকাল রিনা আন্টিকে একটু দেখে এসো। শুনেছিলাম বস্তিতে খুব অসুস্থ, তাকে আমাদের হাসপাতালের কেবিনে নিয়ে এসো। ঘৃণা পুষে রেখে আর কি লাভ, মাফ করে দিলাম। তুমি মানুষ না শুভ, তুমি আসলেই অন্য কিছু। ঠিক আছে, কালই ব্যবস্থা করব। মেরিন, বলো। কাছে এসো, খুব কাছে। মেহেরিন ঝুঁকে শুভর কপালে নিজের কপাল ঠেকালো। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু অন্ধকারের বদলে শহরের বাতিগুলো জ্বলে উঠছে। আমি হয়তো হাঁটতে পারি না, কিন্তু আজ মনে হচ্ছে আমি আকাশের উপর দিয়ে হাঁটছি। ধন্যবাদ মেরিন, আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তোমাকে আমাকে মানুষ বানানোর জন্য। ভালোবাসি শেষ নিঃশ্বাস পর্যন্ত। নিচে হাসপাতালের ব্যস্ততা, সাইরেনের শব্দ আর মানুষের জীবনের কোলাহল। আর ছাদের ওপর দুটি প্রাণী, একজন হুইল চেয়ারে, অন্যজন তার হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। তাদের ভালোবাসা কোনো শরীরী চাহিদা বা জাগতিক প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ নেই, তা এক আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে গেছে। সুলতান মির্জার ধ্বংসস্তূপের ওপর মানবতা আজ বিজয়ী। ফিনিক্স উড়েছে, তবে ডানা মেলে নয়, কর্ম দিয়ে। মানুষ মরে যায়, কিন্তু কর্ম বেঁচে থাকে। হ্যালো বন্ধুরা, তো আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কার কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।